পয়েন্টটা ড্রয়িং করে দেখাই, হ্যাঁ? আমার স্ক্রিনটা শেয়ার দেই। তোর স্ক্রিনটা শেয়ার অবস্থায় রাখ। থাকুক ওটা। আচ্ছা 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 আচ্ছা। আমার স্ক্রিনটা দেখা যায়? দেখি ভাইয়া। নাকি ট্যাবে মনে হয় শেয়ার আচ্ছা আর একসাথে দেখা যায় না, একসাথে দেখা যায় না হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ এখন তোমারটা দেখা যায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে বাট ওই ট্যাবটা ওপেন রাখিস, হ্যাঁ? মানে আচ্ছা যাতে স্ক্রিন করে পরে আবার শেয়ার করতে পারোস। তো আচ্ছা এখানে হচ্ছে গিয়ে যেটা প্রবলেম হইতেছে সেটা হচ্ছে গিয়ে তোর ড্রয়িংটা একটু অফ চাইতেছে, হ্যাঁ? আচ্ছা, এখানে কি হুম চার্ট পেপার ইনসার্ট করা যায়? টেবিল, পিকচার্স, কিছুই তো এলো না। আচ্ছা, তোর জিনিসটা যেরকম হইতেছে যে গ্রাফ পেপারে হুম 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 আচ্ছা একটু এক সেকেন্ড আমি একটু গ্রাফ পেপারটাই আনি একটা অনলাইনে। মানে তোর প্রিন্ট আউটটা হচ্ছে প্রবলেম হইতেছে, বুঝছস? তুই যেভাবে পয়েন্ট গুলো দিতেছস ওইভাবে পয়েন্ট গুলো দিলে তখন হুম হচ্ছে হুম কনফিউজিং লাগে। হুম। কপি করা যায় না ভাইয়া এখান থেকে? মনে হয় না। কপি ইমেজ করা যায় তো মনে হয়। আচ্ছা, কপি ইমেজ করা যায় ভাইয়া। কপি ইমেজ আসে না। আচ্ছা, ওইটা না পাশের পাশের ভাইয়া। আসছিল আসছিল। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেল মোটামুটি একটু ঘোলা ঘোলা। সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ধর তুই হচ্ছে গিয়ে ফার্স্টে স্কেল নিলি, হ্যাঁ? স্কেল হুম হুম নিয়ে তুই তোর এক্স এন্ড ওয়াই আঁকবি। সো এটা আমাদের ওয়াই আঁকবো হুম এখন। এই যে এটা আমাদের ওয়াই। হুম এটা আমাদের এক্স। ঠিক আছে? হুম আচ্ছা, আমরা খালি পজিটিভ দুইটা সাইড নিলাম। এখানে নেগেটিভ এক্স আছে, এখানে নেগেটিভ ওয়াই আছে। ঠিক আছে? হুম এখন গ্রাফ পেপারে যখন আঁকবি জিনিসটা তোকে হচ্ছে গিয়ে এই যে এটাকে আমরা বলি স্কেলিং, হ্যাঁ? স্কেলিং হুম জিনিসটা কি যে এখানে এই যে এরকম তো দাগ থাকবে, তবে কিন্তু কখনো এরকম সাদা খাতা দিবে না। সাদা খাতা দিলে তখন হচ্ছে গিয়ে নাম্বার অত ম্যাটার করবে না। তখন ধর সামনে যখন ইকুয়েশন কিভাবে লিখতে হয় ওটা বুঝবি, তখন হচ্ছে এমনি একটা এঁকে দিবি। ধর তোর ইকুয়েশন যদি একটা পজিটিভ ইকুয়েশন হয়, এগুলো সব আর কি সামনে আমরা দেখবো। আপাতত জাস্ট আইডিয়া বলতেছি তোকে, হ্যাঁ? যে গ্রাফ হচ্ছে হুম গিয়ে দুই ভাবে, একটা হচ্ছে গিয়ে স্কেচ বলে। স্কেচটা হচ্ছে গিয়ে কি তুই পেন দিয়ে কোনো মতন এঁকে দিবি, ওরা জাস্ট দেখবে শেপটা ঠিক আছে নাকি, ওয়াই অ্যাক্সিস দিছস নাকি, এক্স অ্যাক্সিস দিছস নাকি, এই সব জিনিস দেখবে। ওইখানে এত ডিটেইলে দেখবে না। বাট যখন তোকে মেজরিটি টাইমেই তোকে হচ্ছে গ্রাফ পেপার দিয়ে দিবে কোয়েশ্চেনের মধ্যে, ওই গ্রাফ পেপারে করতে হবে। তখন হচ্ছে গিয়ে এই স্কেলিংটা ইম্পর্টেন্ট। তো স্কেলিং জিনিসটা কি? স্কেলিং জিনিস হচ্ছে গিয়ে এখানে দেখ আমরা কয়টা দেখতেছি, একটা দুইটা তিনটা, তাই না? হুম আরো আছে বাট আমি হচ্ছে ধর আপাতত যেহেতু এখানে অ্যারোটা তিনটাই দিয়ে দেখতেছি আপাতত। হ্যাঁ হুম ৩ টায় দেখতেছি। সো আমি চাইলে কিন্তু এখানে একেকটাকে 1 করে বাড়াইতে পারি। লাইক এটা হবে 1, এটা 0 থেকে শুরু হইলো নিচে। x ও 0, y ও 0, হ্যাঁ? এদিক থেকে y হুম 0 আর এদিক থেকে x 0। তো হুম 0 এর পরে ১ বাড়লো 1, 1 এর পরে ১ বাড়লো 2, 2 এর পরে ১ বাড়লো 3। এভাবে লিখতে পারি, তাই না? হুম হুম আবার ধর কখনো, কখনো আমাদের জায়গা করার জন্য মানে তোর গ্রাফের মাঝে মধ্যে দেখা যায় যে অনেক ছোট জায়গায় অনেক বড় গ্রাফ আঁকতে হয়। তখন হচ্ছে গিয়ে 1 করে ইনক্রিজ না করে আমরা 5 করেও ইনক্রিজ করতে পারি। ধর 0 থেকে এটা হইলো 5, 10, 15। ঠিক আছে? হুম হুম তো এটাকে বলে হচ্ছে গিয়ে স্কেলিং। তো আমি এমনি করে হুম x ও ওইভাবে বাড়াইলাম।
আর স্কেলিং কিন্তু ডিফারেন্ট হতে 5 পারে। 10 15 হ্যাঁ, হুম আমরা আপাতত সেম রাখি কিন্তু ডিফারেন্ট হইতে পারে। এটা কিন্তু আবার 1, 1 করেও বাড়াইতে পারি। এটা ডিপেন্ড করে তোর হচ্ছে কতখানি জায়গা লাগবে আর কতখানি জায়গা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা আ এটা এমন না যে একটা নিয়মই দুই জায়গায় থাকবে, দুইটার মধ্যেকার ডিফারেন্সটা আর কি কম বেশি হইতে পারে। হ্যাঁ, কম বেশি হইতে পারে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে কোয়েশ্চেনে কি লেখা আছে। কোয়েশ্চেন তোকে বলে দিবে যে এইটাই করো। ঠিক হুম আছে? বা হুম তোকে হচ্ছে এমনভাবে কোয়েশ্চেনটা করবে তুই যখন পড়বি তুই বুঝে যাবি যে না আমি যদি এক, এক করে বাড়াই আমার গ্রাফে জীবনেও ধরবে না। হুম বুঝতে পারছি? হুম। ধর এই যে এখানেই দেখ এই যে তাইলে এক্সটা একটু খেয়াল করে দেখ আমি কিন্তু হুম এক এক করে হুম। বাড়াইছি 10 কিন্তু হ্যাঁ, হয়ে একটাতে গেছে। 1 1 আর একটাতে 5 5। এখন এখানে যদি আমি বলি তোর আপ টু হচ্ছে 20 পর্যন্ত করতে হবে তাহলে এক এক করে বাড়াইলে কি হবে? এখানে আসলেই তো 11 না, হয়ে যাচ্ছে। তখন তাড়াতাড়ি 5 5 করে বাড়াইতে হবে। 5 5 or 2 2 করে বাড়াইলি লাইক 0 এর পরে 2 তারপরে 4 8 6 6 8 10 এমনি করে তাইলেও হুম কিন্তু হয়। তো ওই যে হুম। এই যে তুই হালকা একটা আইডিয়া পাইতেছিস এরকম করে ধরতে পারবি। তো এখন তোর পয়েন্টটা থাকবে কি এই যে এরকম। আচ্ছা এখানে দেখ এখানে কালো লাইনটার সাথে মানে এই পয়েন্ট থেকে যখন এরকম করে পয়েন্ট দেওয়া থাকবে আচ্ছা আমি কয়েকটা পয়েন্ট ধরি। একটা, একটা করে আমরা হচ্ছে এদের x and y করে লিখব, হ্যাঁ? তো ফার্স্ট পয়েন্টটা দেখি, হ্যাঁ? এইটা দেখ। ফার্স্টে আমরা দেখব যে এই পয়েন্ট থেকে x এর সাথে কোথায় যায়? 1 এ আসতেছি, রাইট? হুম এই পয়েন্ট থেকে তুই হচ্ছে x এর ডিরেকশনে যাবি, x অ্যাক্সিস এর ডিরেকশনে যাবি। x অ্যাক্সিস এর হুম। ডিরেকশনে গেলে যেই নাম্বারটার ওইখানে আসবি ওটাই তোর x কোঅর্ডিনেট। তাহলে x এর ভ্যালু হবে এখানে 1। সিমিলারলি এই পয়েন্ট থেকে তুই কিন্তু ধরতেছিলি লাইন থেকে না ধরে পয়েন্ট থেকে ধরবি। পয়েন্ট থেকে ধরে y অ্যাক্সিসে যাবি। যেটাতে পাবি ওটাই হচ্ছে ওর y। এইভাবে হচ্ছে আচ্ছা, আমরা ভ্যালুটা বের করি। তার মানে এখানে x হচ্ছে 1 আর y হচ্ছে 5, কারণ কি পয়েন্ট থেকে ওইদিকে যাচ্ছে। হুম, হুম। তাহলে আমার পয়েন্টের উপর ভিত্তি করবে যে কোন দিকে যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে পয়েন্ট কোনখানে আছে ওইখান থেকে তুই x and y এ যাবি। যেই নাম্বারের ওইখানে আসবে ওটাই হচ্ছে তোর x কোঅর্ডিনেট ওটাই তোর y এখন ভাইয়া ওই যে দুইটার মধ্যে যে ফর্মুলা যে অ্যাপ্লাই করে ওইটা একটু দেখাও তো এখানে। আচ্ছা, ওইটা আচ্ছা ঠিক আছে। আমি এই লাইনটা ধরি, হ্যাঁ? ওই যে মিড পয়েন্ট, তাই না? হুম 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 আচ্ছা ধর এই লাইন, হ্যাঁ? তো এই লাইনের মিড হুম। পয়েন্ট বের করতে হবে। এখন তুই আমাকে আগে বল যে এই লাইনের এটার কোঅর্ডিনেট কি হবে? ওটা তো 1 5 এটাতে কি হবে? x এ হবে 3 হুম, আর y এ হবে 15। এই তো ভেরি গুড বুঝছি। এখন মিড পয়েন্টের ফর্মুলা কি ছিল? মিড পয়েন্টের ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে এই দুইটা, ওইটার একটার x আর একটা পয়েন্টের x, এটা প্লাস করতে হবে আর নিচে ডিভাইড করতে হবে 2 দিয়ে। গুড। তাহলে আমরা এখন ওইটাই করি। আমি একটু সুন্দর করে এটা লিখে দেই তাহলে বুঝতে ইজি হবে। এটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে গিয়ে 1 5, হ্যাঁ? এই যে এটা। হুম। এটা একটা পয়েন্ট। তাহলে এখন আমরা কি করব? এখন এইখানের যে x, হুম, এখানের x হচ্ছে গিয়ে পয়েন্টের ওইখানে হচ্ছে গিয়ে x টা হচ্ছে 3 আর এখানের x হচ্ছে গিয়ে 1 এর 1, তাহলে হুম। 1 আর 3 হবে 4, 4/2, তাহলে 2 হবে এখানের মিড পয়েন্ট। তাহলে 2 হবে। আল্লাহ, তাহলে মানে এখানে আসলেই কিন্তু 2 আছে ভাইয়া, হিসাব করে দেখো মাঝখান দিয়ে খালি 2ই আসতেছে, কি সুন্দর মিলছে। হ্যাঁ, তারপরেও হচ্ছে আমাদের কিন্তু ম্যাথ টোটালটা করে দেখাইতে হবে। সো 2 পাইলাম একটা। ঠিক আছে? এই 2 এর এখানে তাও কোথাও একটা হবে। মানে সেফ জোনে থাকবো, এটাই ভালো হবে। হ্যাঁ, মানে আপু নিয়ম হচ্ছে গিয়ে তুই ডিরেক্টলি অ্যান্সার লিখলে তোর যদি হয় একদম 100 এ 100 এ হয় তাইলে ওরা কোনো ইয়ে দিবে না। মানে কোনো মার্কস কাটবে না। কিন্তু যদি হচ্ছে না হয় তখন ওরা কি করে দেখে যে ভুল যেখানে করছে ওইটুকের আগে পর্যন্ত ঠিক থাকলে ওগুলোর মার্কস দেয়। তো এইজন্য পুরাটাই আরকি করতে হয়। আচ্ছা, ওয়াইয়ারটা বের কর তো। আচ্ছা, ওয়ারটা হচ্ছে গিয়ে এখানে 5, একটাটা 5 আর একটা হচ্ছে 15, তাহলে 15 আর 5 20, 20 ডিভাইডেড 2 10 হবে। 10 হবে। তাহলে বুঝছি ব্যাপারটা? হ্যাঁ ভাই, এখন পুরো ক্লিয়ার। এখন ভাই আরেকটা, সেটা হচ্ছে তুমি একটু লাস্ট দেখো, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি। সেটা হচ্ছে গিয়ে আমি প্রপোর্শনের মধ্যে আমি ডিরেক্ট প্রপোর্শন বুঝছি, ইনভার্স প্রপোর্শন বুঝছি, তারপর কনস্ট্যান্ট যেটা ওইটাও বুঝছি, কিন্তু এরপরে দুইটা আছে। আমি তোমাকে স্ক্রিনশট দিছি চ্যাট জিপিটি করার টাইমে, এইটা এইটা কি হবে এটা একটু দেখাও তো ভাইয়া।
আচ্ছা, একটা জিনিস এখানে আছে আপু, ওইটা একটু দেখায় নি, তারপরে ওইটাতে যাই, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে ভাই। ওকে। এই পয়েন্টটার অ্যান্সার বলতে পারবি? এক্স কি হবে আর ওয়াই কি হবে? এই পয়েন্টের এক্স হবে 3.3, 3.5, একদম 3.5। বরাবর, আচ্ছা, মাঝখানে। বরাবর মাঝখানে, হ্যাঁ। আর ওয়াই হবে হচ্ছে গিয়ে 5। আচ্ছা, এটা? এটার মাঝখানে 7.5 হবে এক্স, আর হুম, 5.5 হবে ওয়াই। আচ্ছা 5.5 না, আমরা হচ্ছে এই দুইটা ভ্যালুর হচ্ছে গিয়ে তোর অ্যাড করে 2 দিয়ে ডিভাইড দিব। এই দুইটা ভ্যালু অ্যাড কর। এই যে আমরা তো শিওর না যে কই আছে, মাঝখানে হইতে পারে, তাই না? তো আমরা কি করব, এই দুইটা ভ্যালু অ্যাড করে 2 দিয়ে ডিভাইড দিব। 15 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? 7.5। 7.5। এমনকি এখানেও কিন্তু করতে পারো, তুই 7 প্লাস 8 ডিভাইড বাই 2 কর, তাহলে দেখ মিডল পাওয়া যাবি। হুম। হ্যাঁ, ম্যাথ তো ভালোই লাগতেছে এখন। ইজি আছে, বুঝলেই অনেক ইজি, মুখস্থ করা এটাই যে লাগবে না। সামনাসামনি এমনি দেখতেছি যে গ্রাফে থেকে, এর জন্য এখন ভাল লাগতেছে। কালকে একটু কেমন জানি নাকি ভাই, আমি এটা স্টাডি করছি, দেখছি অনেকবার, এর জন্য এখন এটা মনে হইতেছে, বুঝতেছি। কালকে আস্তে আস্তে প্রথমবার দেখছি দেখে। আস্তে আস্তে দেখবি হচ্ছে ইজি লাগবে। ফার্স্টে ম্যাথ হচ্ছে গিয়ে বুঝা একটু ডিফিকাল্ট, কজ এগুলো হচ্ছে গিয়ে রিয়েল ওয়ার্ল্ডে তো আর অবজার্ভ করস না, রিয়েল ওয়ার্ল্ডে তো আর হুম। এক্স ওয়াই চিন্তা করস না। তো পরে যখন দেখতে থাকবি তখন হচ্ছে ব্রেইন আস্তে আস্তে পিক আপ করা শুরু করে যে আচ্ছা এটা এরকম হয়। তো এক ওয়ান পয়েন্ট যায় এটা নর্মাল হয়ে লাগবে যাবে। ওকে, তাহলে এখন কি জানি দিছস না? হুম। আচ্ছা, কি এখানে কি হয়েছে আপু? এক্সাম্পল, one part is proportional, one part is constant. Proportional square. আচ্ছা, এখানে কি কোয়েশ্চেন আপু? এখানে হচ্ছে গিয়ে ভাইয়া রেশিও প্রপোর্শন টুগেদার, এইটা কি? আর এর আগে একটা ছিল মনে হয় ভাইয়া। উম, এটা হচ্ছে গিয়ে ওই যে প্রপোর্শনালের অনেকগুলো ইকুয়েশন দেখাইতেছে। আবার এখানে দেওয়া প্রপোর্শন কম্বাইন্ড হইলে কি, তারপর আবার আরেকটা জায়গায় দেওয়া প্রপোর্শন উইথ পাওয়ার, এগুলা মানে কিরকম কিরকম? এটা হচ্ছে গিয়ে তো ওই যে দেখাইলাম না, তোর হচ্ছে y যদি প্রপোর্শনাল টু x বলে তাহলে কি ছিল এরকম, ওটাকে যখন ইকুয়েশনে কনভার্ট করতাম তখন y ইকুয়ালস টু একটা ওয়াই প্রপোর্শনকে, ইকুয়ালস টু এক্স, কে হ্যাঁ, এক্স, কে কে এক্স এক্স, এটাকে যখন এই সাইনে কনভার্ট কনস্ট্যান্ট, করব, কেটা কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, খালি কনস্ট্যান্ট না, হ্যাঁ, এটার আচ্ছা, একটা মিনিং আছে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা আমি লিখে ফেলি। কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। হ্যাঁ, কনস্ট্যান্ট, হ্যাঁ বলতে পারোস। আচ্ছা ভাইয়া, এখন আমাকে এটা একটু বলো তো, এটা কি এটার উল্টাটা হবে না? তাইলে আমার তো ওইটা এত কিছু লাগবে না, আমার তো ওইটাই লাগবে, তাই না ভাইয়া? মানে লাগবে না বলতে এটাও আছে, তোকে যদি এখন সিম্পলি বলে দেখ y is proportional to x square, তাহলে এখানে কি হ্যাঁ। ইকুয়েশনে করলে কি হবে? ও, মানে নরমাল ম্যাথসের মতোই, বুঝতে পারছি ভাইয়া। তো x কিউব হইলেও খালি এই জায়গায় একটা কিউব আসবে, x এর সাথে যদি ভাইয়া অন্য দেখো, কোনো, তোমারে পাঠাইছে, এটা কি হইছে? এটা তো আগের জিনিস, এটাই এটা এটা তো হইছে কি না ভাইয়া? হয়েছে, বাট এটা কিন্তু প্রপোর্শনালিটি না। না না না, এটা তো প্রপোর্শনালিটি, এটা ইনইকুয়ালিটি গ্রাফ। ভাই এই যে আমি যেটা বলতেছিলাম, যে একটা হচ্ছে গিয়ে দেখো এখানে বলা যে লেফট সাইডে হইলে তো, এইটাই যখন উল্টাটা হয় তাহলে উল্টাটার মানে তখন আছে গ্রেটার দেন যখন হবে, তখন মানে উল্টা সাইন হবে না? মানে এটার উল্টাটা হইলে কি হবে ভাই, এটা একটু আমাকে একটু বলো তো। উল্টাটা হলে গ্রেটার দেনও এই পাশেই হবে আপু, উল্টা হবে না।
আর লেস দেন হবে এই পাশে। মানে এই লাইনটা উল্টা গেলে ওইটাই হবে। ওইটাই হবে কজ এই সাইডে বড়, কজ তোর এক্স এর ভ্যালু বড় হবে এই সাইডে। তুই দেখ এখানে ওয়াই এর ভ্যালু বড় হবে নাকি হচ্ছে গিয়ে এখানে ওয়াই এর ভ্যালু বড় হবে, এইভাবে চিন্তা কর। তাহলে সেমই হবে এটার মতোই। সেম সেম। আচ্ছা, গ্রেটার দেন হইলে রাইট সাইড অফ দ্য লাইন, গ্রেটার দেন এক্স হলে রাইট সাইড অফ দ্য লাইন, তাই না? হুম হুম। আচ্ছা ভাইয়া, তাইলে এখন তাইলে আমরা অন্য ইসে আগাইতে পারি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনো কাহিনী আছে এখানে। হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখায় নেই, সেটা হচ্ছে ধর এক্স কিউব প্লাস ফাইভ আছে, হ্যাঁ, তাহলেও কিন্তু যখন হুম। এটাকে ইকুয়েশনে কনভার্ট করবি সব সেম থাকবে, জাস্ট কে টা আনবি, আর কে টা সবসময় এক্স এর সাথে যায়, ঠিক আছে? ফাইভ এর সাথে আবার এরকম কে দিবি না। এক্স এর সাথে যাবে। মানে কে টা সবসময় মাল্টিপ্লাই করবো এক্স এর সাথে। আচ্ছা, ফাইভের সাথে কে কেনই বা হবে? ওটাই, কারণ ফাইভটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ। মানে অনেকে ভাবে যে আচ্ছা এরকম আছে, যেহেতু আগে আমরা শিখছি হচ্ছে এরকম, দেন ইকুয়েশনে করছি কে লাগাই দিছি, তাহলে এরকম থাকলে ইকুয়েশনে করলে কে ইন্টু এক্স থ্রি প্লাস ফাইভ, ওটা কিন্তু হবে না, হ্যাঁ। কে হচ্ছে গিয়ে খালি ভ্যারিয়েবলটার সাথে যাবে, সো তখন কে হবে এটার জন্য ওয়াই ইকুয়ালস টু কে এক্স কিউব প্লাস ফাইভ। প্লাস ফাইভটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হবে না, সো এটার সাথে কোনো কে আসবে না। ও, ফাইভ তো একটা নাম্বার, এটা কনস্ট্যান্ট। হুম, ওটাই, ওই আর জন্যই কে আর তো কি। ভ্যারিয়েবল, আমার লেটারের সাথে তো এটার সাথে এটা করতে পারবো না, লেটারের সাথে তো লেটারেরই হিসাব হইতে হবে। না ওটা না করতে পারবি, এমন না যে, কিন্তু যে তোকে যদি আমি এরকম একটা মাল্টিপ্লিকেশন দেই যে কে ইন্টু এ প্লাস ফাইভ, এটা মাল্টিপ্লাই করে বলো কি হবে, তখন কে এ প্লাস ফাইভ কে হবে। প্রপোর্শনালিটির হিসাবে যে আমরা সবসময় কেটা ভ্যারিয়েবলের সাথে দেই, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ভ্যারিয়েবলের সাথে দেই, নট কনস্ট্যান্ট। আচ্ছা ভাইয়া, দাঁড়াও, এটা একটু লিখে, এটা একটা স্ক্রিনশট নিই। লিখে নে, এটা ঘিচিবিচি হয়ে আছে তো, এইটুক লিখে নে যে হ্যাঁ হ্যাঁ, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সবসময় ভ্যারিয়েবলের সাথে যায়। এটার নাম হচ্ছে গিয়ে যখন এটা যখন কোয়াড্রেটিক প্রপোর্শন হবে। মানে সাথে যখন একটা কনস্ট্যান্ট থাকবে। When there's a constant, The proportionality sign will always be with the variable. যেমন এই যে যেটা বললা যে যদি y প্রপোর্শন এই যে এরকম এক্স কিউব প্লাস ফাইভ হয়, তাইলে আমি এটাকে লিখতে পারি y ইকুয়ালস টু কে এক্স, কারণ কে এক্স টু দি পাওয়ার কিউব, তারপরে ফাইভ। হুম তারপর এটা আমি যদি এরকম মাল্টিপ্লাই এরকম করতে পারবো না, এটা ডিরেক্ট এরকমই হবে, আমার এখানে লিখে দিতে হবে। হুম, কারণ এটা একটা প্রপোর্শনালিটি সাইন, এটা তো ভ্যারিয়েবল না। কে কে তো কিন্তু আমরা ভ্যারিয়েবল বলতেছি না, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলতেছি। ওই যে বললাম না, যে কোনো কনস্ট্যান্ট না, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলবো। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ও হচ্ছে। ভাইয়া, এখানে তো খালি বলতেছে যে y প্রপোর্শন টু এক্স কিউব, মানে এখানে প্রপোর্শনটা তো বলছে খালি এক্স এর সাথে, হুম হুম কনস্ট্যান্ট হুম। তো এক্স এর সাথে হবে, এখানে তো প্লাস ফাইভ যেটা ওটা তো আলাদা, ওইটার সাথে তো হবে না। ওইটাই, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা খালি এক্স এর সাথে হবে। হুম, এটাকে বলে অ্যালজেব্রাইক প্রপোর্শন। হ্যাঁ।
স্ক্রিনশট নিছস না? হ্যাঁ ভাইয়া, আমি না ওই যে তোমাকে বলতেছিলাম না আমি একটা আপুর কাছে বলছিলাম। ওই আপুটা পরে আমার রেসপন্স করছে। ওই আপুর কাছে পড়ানোর কথা বলছিলাম। ওই যে হুম, ওই আপুটার কাছে আমি আগে পড়তে চাইছিলাম অনেক আগে। যখন তোমার চিনতাম না টিউশন বিডিতে আরকি জিজ্ঞেস করে ওই আপুটা আমাকে পড়াইতে পারে নাই। তারপরে হুম, ওই আপুটা এখন আমাকে রাজি হয়ে গেছে পড়ানোর জন্য। কি ম্যাথ? হ্যাঁ, তাহলে তো ভালো। হয়ে গেল একটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই আপুটাও ইসে ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাইছিল ম্যাথস অনেক ভালো। কবে থেকে পড়াবে তাইলে? ভালোই হইছে। আর আপুর কাছে বুঝতেছিলামও আমি। ও এই অনলাইনেই। না তা তো বুঝছি। কবে থেকে পড়াবে? ট্রায়াল ক্লাস ১টা ২টা নিছস তো ওই আগে। যে এ হ্যাঁ, হ্যাঁ ওইটা নেওয়া আছে। ওইটা হচ্ছে গিয়ে আপুকে তো চিনতাম। তো আপু তখন পড়ে নাই, আপুর তখন এ লেভেলস ছিল। আমার তো ও লেভেল হ্যাঁ, অনেক আগে দেওয়ার কথা ছিল। আমার তো লেট হয়ে গেছে না ভাইয়া? তো তখন তো হয় নাই। তো এখন আপুর তো এ লেভেল শেষ। তখন আপু সেকেন্ড ইয়ারে ছিল। সেকেন্ড ইয়ারে তো প্যারা বেশি থাকে এমনিতেও। তো আপু পড়াইতে পারে নাই এই কারণে আর। পরে এখন তো আপু ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিবে। এখন তো ফ্রি আছে। অ্যাডমিশন টেস্ট দেওয়া শেষ হয়ে যাবে বাই ফেব্রুয়ারি। পরে বললাম আপুকে যে ফেব্রুয়ারি মাঝখান থেকে পড়বো। এটাই হুম, বলে হুম, হুম, রাখছি। বেটার। যাক মিলছে সবকিছু দিক দিয়ে। আচ্ছা, তাহলে আমরা আবার পরে গ্রাফিক্যাল আমাকে জিজ্ঞেস করছে কি কি হয়েছে। আমি পরে সব পাঠায় দিছি সিলেবাস টিলেবাস সবকিছু। তারপরে কোনগুলো করছি এগুলো করছি। মেইনলি আমাদের হচ্ছে কি ম্যাথ এইটা শেষ করতে হবে ভাইয়া, যাতে আমি ম্যাথ বিটা ধরতে পারি। আচ্ছা চল ম্যাথে এখনো ভালোই বাকি আছে। আমাদের একটু করতে হবে। টান দিয়ে আগাইতে হবে। অনেকখানি আছে এখনো। ২টা চ্যাপ্টার একদম টাচ করা হয়নি। আচ্ছা চল। আমরা এখানে কোন পর্যন্ত গেছিলাম জানি? ডিটারমাইন দি কোঅর্ডিনেটস, এই যে মিড পয়েন্ট পর্যন্ত শিখছি, রাইট? হ্যালো? ভাইয়া ভাইয়া, হ্যাঁ, তাইলে এখানে হচ্ছে গিয়ে এক্স হবে হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স, মানে এটা আমি লিখবো কিভাবে? রাইট সাইড অফ দ্য লাইন যখন হবে ইকুইনিকুয়ালিটি গ্রাফে। দাঁড়া আমি ওটা বন্ধ করে দিচ্ছি। কোনটা? ওই যে যেটা মাত্র দেখাইলাম? হ্যাঁ, এটা লেখালেখির কিছু নাই। এটা তো তোর যে কালার করে শেড করতে হবে। মানে তোকে ডায়াগ্রাম দিবে, ডায়াগ্রামের মধ্যে যেটা হবে ওই পার্টটার মধ্যে তোর শেড করতে হবে। এখানে কোনো স্টেটমেন্ট লিখতে হবে না। আচ্ছা লেস দেন ইকুয়ালস টু কোনো ইকুয়েশনও দিবে না তো না? ইকুয়েশন দিবে ওই যে উপর লাইনের জন্য ইকুয়েশন দিবে। লাইনটা কি এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 2 হবে না লেস দেন 2 হবে ওটা দিবে। কিন্তু ইকুয়েশন সলভ করতে হবে না কোনো। আচ্ছা তাহলে তো ভালোই হলো। তুই আপাতত ওই যে এই তো। টিক মার্ক দিয়ে যেভাবে লিখছস না ওইটা লাগিস। মানে সেম হ্যাঁ কথাটাই ওইটাই দিছি। লিখে দিয়ে দে। একটা অ্যারো দিয়ে মার্ক করে হ্যাঁ দিয়ে দিস। এটাই এটাই দিয়ে দিছি। আচ্ছা তাহলে শুরু করি আজকের নিউ পার্ট। কি আসলো? ওকে। আচ্ছা, draw and interpret straight line conversion graphs to include currency conversion graphs। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি যেটা বলতেছে ইন্টারপ্রেট স্ট্রেট লাইন কনভার্সন গ্রাফস। সেটা হচ্ছে গিয়ে তোর যখন গ্রাফ দেওয়া থাকবে, ধর এরকম একটা গ্রাফ, হ্যাঁ? হুম। এটা ধর হচ্ছে গিয়ে টাইম, এটা ধর হচ্ছে গিয়ে ডিস্টেন্স। স্পিড, ডিসটেন্স। হুম। তো গ্রাফটা ধর এমন করে বাড়তেছে, এরকম একটা গ্রাফ দেওয়া। তাহলে এখন হুম। কি টাইমের সাথে সাথে কি ডিসটেন্স বাড়তেছে না কি হচ্ছে? তোকে যদি আমি রিলেশনশিপ বলি এক্সপ্লেইন করতে। এটা তো টাইমের সাথে সাথে ডিসটেন্স বাড়তেছে। বাড়তেছে। যদি উল্টা আঁকি? তাহলে তো কমতেছে, কমতেছে। নামতেছে নিচে। হ্যাঁ। আচ্ছা, এখন একটু এটা বলতো যে গ্রাফটা যদি এমন হয় আর গ্রাফটা যদি এমন হয়, দুটার মধ্যে ডিফারেন্স কি?
একটা হচ্ছে গিয়ে আর মানে আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। কেমন দুইটাই তো কাইন্ড অফ সেমই। কারণ এটা একটু উপরে তো বাড়তেছে মনে হইতেছে। আচ্ছা, যখন এই যে এরকম থাকবে, এখানে এই যে মেইন ডিফারেন্সটা কিন্তু এখানে, রাইট? এখানে হুম ওয়াইটা হুম জিরো না, রাইট? ওয়াইটা হুম কিন্তু এখানে একটা ভ্যালু আছে, বাট এখানে ওয়াইটা জিরো। এক্স কিন্তু হুম দুইটাতেই জিরো, কারণ এই জায়গায় তো হুম আমি বলছি যে জিরো, তাহলে এক্স কিন্তু এটার জন্য জিরো, এটার জন্য জিরো, তাই না? হুম হুম বাট ওয়াই ফার্স্টেরটার জন্য জিরো, বাট গ্রিন কালারের যে লাইন আছে ওটার জন্য কিন্তু ওয়াই জিরো না। এখন হুম। তুই যেটা বলতেছস আস্তে ধীরে বাড়তেছে, ওইটা হয় কি যখন লাইনগুলো, এই লাইনটা কি মোটামুটি প্যারালাল আছে না? হ্যাঁ, প্যারালাল লাইন আছে। তো প্যারালাল লাইনে ওই জিনিসটা হয় না। যদি তুই যেটা বলতেছস ওইটা ট্রু হইতো, যদি ধর এই লাইনটা আমি এরকম একটা লাইন দেই, এরা কি প্যারালাল? এই যে এই নীল আর লাল কি না প্যারালাল? না না, তাহলে তো অল্প একটুই সমান সমান না, এখানে তো সমান ডিস্টেন্সে আছে দুইটা। হ্যাঁ, তো যখন প্যারালাল হবে না তখন হচ্ছে তুই এই যে বলতেছিলি না তাড়াতাড়ি বাড়তেছে, ওইটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আস্তে যখন আস্তে বাড়তেছে, হ্যাঁ। হ্যাঁ, যখন প্যারালাল হয় তার মানে ওই জিনিসটা সেম, হ্যাঁ, আস্তে আস্তে বাড়তেছে আর তাড়াতাড়ি বাড়তেছে, ওইটা হচ্ছে সেম। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে এইখানে এইটা হচ্ছে ডিস্টেন্সটা জিরো না যখন টাইম হচ্ছে গিয়ে জিরো, বাট এইটার জন্য আবার ডিস্টেন্সটাও জিরো টাইম যখন জিরো। বুঝতে পারতেছি তো। এটা যদি আমি একটু একটা এইভাবে দেখি, কথার কথা ধর আমরা সেন্টার পয়েন্টে মুভি দেখতে যাব, তো আমার বাসা হুম তো সেক্টর 4-এ, আর তোর বাসা হচ্ছে হুম সেক্টর 9-এ। তো হুম 9 থেকে তো তোর আগে সেক্টর 4 পার করতে হবে, দেন না ইয়েতে যাব, তাই না? হুম আমি কি অলরেডি তোর থেকে একটু ডিস্টেন্সে আগে আছি না? হুম এই জিনিসটা এখানে বলতেছে। এই ধর এটাই হচ্ছে আমার সেক্টর 4, আমি একটু ডিস্টেন্সে আগে আছি তোর থেকে। এটা হচ্ছে সেক্টর 9, তুই হচ্ছে আরো পিছায় আসছিস। তো আমরা যদি ধরি যে সেক্টর 9টা আমাদের 0, তাহলে আমার হচ্ছে গিয়ে আমি যদিও সেক্টর 4 থেকে বের হব, তা আমি অলরেডি কিছু ডিসটেন্স আগে আছি তোর থেকে। তো ওইটাই মিন করতেছে এই দুই লাইনে। আমরা দুইজন সেম স্পিডেই হাইটে যাব, মানে আহ, ইয়াটা মেনটেন করব, হাঁটার যে রেটটা বা স্পিডটা ওটা মেনটেন করব, কিন্তু আমি তোর থেকে আগে আগে পৌঁছাবো কেন, বিকজ আমার ডিস্টেন্সটা কাছাকাছি। বুঝতে পারছি? হ্যাঁ, আমাদের রেট থাকবে সেম, বাট পৌঁছানো আর কি ডেস্টিনেশন পয়েন্ট একদম আতম তাড়াতাড়ি তোমারটা যাবে, কারণ তুমি কাছে আসো, আগে আসো। আগে হুম আছি। তো ওইটাই হচ্ছে গিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করে। এন্ড ত্বকে হচ্ছে এখন কথা হচ্ছে এগুলো কিভাবে দিবে, কোয়েশ্চেন গুলো কিভাবে আসবে। হুম কোয়েশ্চেন হুম গুলো অনেক ওপেন এন্ডেড হয়। ধর এই গ্রাফে আমি যদি খালি এইটা চেঞ্জ করে দেই, এখানে এটা দিলাম হচ্ছে মান্থ, হ্যাঁ, টাইম না দিয়ে হুম আরেকটু মান্থ বললাম, আর এখানে ডিস্টেন্সের জায়গায় আমি দিলাম সেভিং। এটা ধর তোর, এটা আমার, তাহলে কি যখন ফার্স্ট মান্থ শুরু হইলো তোর সেভিং কি? আমার সেভিং জিরো। বাট আমারটা কি জিরো? না, তোমারটা জিরো হবে না, কজ আমরা সেম ডিস্টেন্সে থাকলেও তুমি হচ্ছে আগে আসো, উপরে সেভিং বাড়তেছে তোমার। আমার অলরেডি কিছু সেভ করা আছে, তাই না? হুম, তো আমারটা জিরো একদম, আর তোমার অলরেডি ওই পয়েন্টে অলরেডি সেভিং কিছু আছে আমার থেকে উপরে। তো এই যে এইভাবে যে আমরা গ্রাফ ড্র করতেছি, দেন ড্রয়িং করে ওটার একটা মিনিং দিতেছে, একটা ডেসক্রিপশন দিতেছে যে আচ্ছা এই গ্রাফটা এটা এই কথাটা বলতেছে, এটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন অফ স্ট্রেট লাইন। ঠিক আছে? হুম হুম আর তোর এখানে যেটা আরেকটা দেয় সেটা হচ্ছে কারেন্সি। এটা তো জানি যে সব কারেন্সি কিন্তু বাংলাদেশের সেম না, যেমন ধর ডলারের মধ্যে অনেকগুলো ডলার আছে। তো আমি যেটা কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার। তো এই হ্যাঁ, কানাডিয়ান আর অস্ট্রেলিয়ান, ধর আমরা যদি এরকম কারেন্সি কনভার্সনের জন্য দুইটা আঁকি, যে এটা হচ্ছে গিয়ে আমাদের বিডিটি আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডলার। তো কানাডিয়ান আর অস্ট্রেলিয়ান ডলার 80-র মতন, ঠিক আছে? তার মানে বাংলাদেশের 1 টাকা কানাডিয়ান আর অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে 80, কিন্তু আমেরিকানটা হচ্ছে 120। তো এখন $1 যদি 80 হয়, $2 কত, $2 কত হবে? $1 এটি হলে $2 তো আরো বেশি হবে। ওয়ান, এটা ডাবল হবে। কিন্তু হ্যাঁ, ইন্টু টু, তাহলে ওয়ান ডাবল হবে, হ্যাঁ। 160।
কিন্তু আমরা যদি এই ডলার না দেখে এইটার ডাবল করি তাহলে কত হবে? 240। হ্যাঁ মানে এটার ডাবল হচ্ছে 160 যেটা এখানে, আর এইটার ডাবল হচ্ছে 240। তাহলে আমরা হচ্ছে দুইটা গ্রাফ প্লট করতে পারি না? একটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান ডলারের জন্য আর আরেকটা হচ্ছে গিয়ে আমেরিকান ডলারের জন্য। তো আমি যদি তাই এখন তো। বলি 90 টাকার জন্য কত হইতে পারে, 90 যদি আমি অস্ট্রেলিয়ান ডলার নেই তাহলে কত হইতে পারে, তাহলে তুই এখান থেকে ভ্যালু বের করে বলতে পারছ না এটা ভাইয়া 1.5 টাকার মতন হবে। 1.5 টাকার মতো হবে। এটাকেই বলতেছে কারেন্সি কনভার্সন, মানে তোর এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে যাইতে হবে, তোকে গ্রাফ দেওয়া থাকবে বা গ্রাফ প্লট করতে হবে, দেন তোকে বলবে আচ্ছা 1 টাকার জন্য এটা হয়েছে হ্যাঁ 2 টাকার জন্য। এগুলা কি ম্যাথস বিতে থাকে? ম্যাথস বিতে না, এগুলো অতটা থাকে না। ম্যাথস বিতে মেইনলি কোনগুলা থাকে ভাইয়া? তোর গ্রাফ ড্র করতে হবে, মানে আরেকটু কঠিন থাকে, এত সোজা কনভার্সন দিবে না তোকে, আরো ডিস্টেন্স। তো আমি স্ট্রেট লাইন, এই যে এখানে বলা আছে না স্ট্রেট লাইন, ধর এই জিনিসটাই তোর কার্ভ হইতে পারে, এরকম অনেক রকমের। খালি তো এটা হচ্ছে তখন বুঝবো কেমনে? ওইটা হচ্ছে গিয়ে কার্ভের জন্য, এটা মানে আছে লেকচার আছে তোর হচ্ছে কার্ভ বোঝার জন্য অনেকগুলো হিন্ট আছে। ফার্স্ট অফ অল কি নিয়ে ডিল করতেছে, যেমন y ইকুয়ালস টু x হচ্ছে গিয়ে আমরা কি পড়ছিলাম, এই টাইপের ইকুয়েশনকে কি বলি, লিনিয়ার নাকি? এটা বের তো লিনিয়ার বলি ভাইয়া। লিনিয়ারের জন্য সবসময় স্ট্রেট লাইন থাকে। এক্স স্কোয়ার বা এক্স কিউব এগুলোকেও কি লিনিয়ার বলি? তোর মাইক মিউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ভাইয়া তাইলে এটা তো লিনিয়ার, তারপর এ এক্স স্কোয়ার এটা কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক এর জন্য গ্রাফটা হয় এরকম। যদি এক্স কিউব হয় তখনও গ্রাফটা এরকমই হবে, কিন্তু আরেকটু হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা আরেকটু মোটা হয়ে যায়। এক তো কথায় ভাই আমি বেসিক এগুলা পারলে ওগুলা তো ধরতে পারবো তাই না? মানে বুঝবি অ্যাটলিস্ট, তখন আর তোকে বুঝাইতে হবে না গ্রাফ কি, গ্রাফের এক্স অ্যাক্সিসে কি থাকে, ওয়াই অ্যাক্সিসে কি থাকে, তখন ডাইরেক্টলি শেপে যাবি যে এইটা থাকলে এই শেপ হয়, ওটা থাকলে ওই শেপ হয়। ভাইয়া তাইলে তুমি আমাকে মানে ম্যাথস এটা এইভাবে, তার আমাদের তো শেষ করতে হবে, আর কয়েকটা ক্লাস আছে যাতে আমি ম্যাথস বিটা ধরতে পারি। তো আপুর কাছে মেইনলি তো আমি ম্যাথস বি করব। হুম। তো এখন আমি বলতেছি কি ভাইয়া তুমি আমাকে ম্যাথস এর সেগুলো সেগুলো করায় দাও যেগুলো যেগুলো আমার ম্যাথস বিতে লাগবে, কম্পালসারি একদম লাগবেই লাগবে। আবো ম্যাথস এর যা আছে সবই ম্যাথস বিতে লাগবে। মানে এখানে ধর তোকে যদি আমি বলি যে আচ্ছা গ্রেডিয়েন্ট না পড়াইলাম, ম্যাথস বিতে গ্রেডিয়েন্ট লাগবে। মানে ম্যাথস ম্যাথস বিএ, বিতেও আছে। মানে এরকম জিনিসটা তোকে যদি সেটের ভাষায় বলি, ম্যাথস এ তে যা যা আছে সবই ম্যাথস বি তে লাগবে, ঠিক আছে? আর এক্সট্রা কিছু অ্যাড করে দিছে তাই না ভাইয়া? ম্যাথস এতে যেগুলো মানে ধর এখন ধর কথার কথা হচ্ছে ম্যাথস এতে কয়েকটা জিনিস দেখে মনে হয় যে এটা তো খালি ম্যাথসে, ম্যাথস বিতে তো আসবে না, কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে কি, ম্যাথস বিতে ওইটা না আসলে ওইটার সাথে রিলেটেড আসবে। এই যে আমি যেমন বললাম যে স্ট্রেট লাইন আসবে না, তো তার মানে কিন্তু এই না যে আর একটু কঠিনটা আসবে। হ্যাঁ আর একটু কঠিনটা আসবে। তো এখন তুই যদি স্ট্রেট লাইন ড্র না করতে পারোস তুই কিভাবে কার্ভ ড্র করবি? বুঝতে পারছি? সো স্কিপ বুঝতে করে পেরেছি। পড়ানোর মতন উপায় নেই, স্কিপ করে পড়াইলে দেখা যাবে যে তুই হচ্ছে গিয়ে ম্যাথস এরই কিছু কিছু জিনিস ধরতে পারবি না। তো আমাদের হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে শেষ করতে হবে যেমনিই হোক। তো চল পড়তে থাকি। হুম হুম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এটা তো বুঝছি, তাহলে ইন্টারপ্রিটেশন কিভাবে হয়? হ্যাঁ ইন্টারপ্রিটেশন বুঝছি স্ট্রেট লাইনেরটা। হ্যাঁ, আপাতত আমাদের এখানে স্ট্রেট লাইনই আছে, কার্ভ হচ্ছে ম্যাথস বিতে। হুম আচ্ছা, এখন হুম হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে বাই করব একটা স্ট্রেট লাইনে। গ্রেডিয়েন্ট হুম বাই করার একটা ইকুয়েশন আছে, হ্যাঁ। ইকুয়েশনটা হচ্ছে, হুম। বাই দ্য ওয়ে গ্রেডিয়েন্টকে আমরা জি দেই না, আমরা এম দিয়ে লিখি। এম এটা ইকুয়ালস, কেন ভাই? এটা কনভেনশন আপু, সবসময় লেখা হয় এইভাবে। রুলস। হ্যাঁ, বলতে পারো যে ম্যাথমেটিশিয়ানরা এটা এইভাবে করে আসছে সারা জীবন, তো এটা হচ্ছে কোনো খাতা কলমের রুল না, কিন্তু সব ম্যাথমেটিশিয়ান এটাই ফলো করে। তো তুমি যখন একটা ইকুয়েশন লিখবা, অন্য কোনো ইয়ে দিয়ে লিখলে ও নাও বুঝতে পারে, বাট এম দিয়ে যদি লেখো তাহলে ও বুঝবে আচ্ছা এটা গ্রেডিয়েন্ট বাই করতেছে। বুঝতে পারছি।
আচ্ছা আচ্ছা ভাইয়া, তাইলে এখানে বলছে যে রাইট ডাউন দ্য গ্রেডিয়েন্ট অ্যান্ড কোঅর্ডিনেট অফ দি ওয়াই ইন্টারসেপ্ট অফ ওয়াই ইকুয়ালস, মানে ইকুয়েশন দিয়ে দিছে একটা। কই এইটা পড়ে এটা না, আমি এখানে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে এম, এম কে আমরা গ্রেডিয়েন্ট জি, মানে মানে এম গ্রেডিয়েন্টটা হচ্ছে গিয়ে জি না গ্রেডিয়েন্টের লিখে এম হিসাব করা হয়। হ্যাঁ হ্যাঁ, এবার গ্রেডিয়েন্টের ঠিক আছে, সিম্বলটা হ্যাঁ হ্যাঁ। হচ্ছে গিয়ে এম, এন্ড গ্রেডিয়েন্টের আচ্ছা। ফর্মুলা কি y2 মাইনাস y1 ডিভাইড হুম বাই x2 মাইনাস x1। এখন এই ফর্মুলাটা কিভাবে হুম কাজ করে ওটা দেখায়। ধর তোর দুইটা পয়েন্ট আছে, পয়েন্ট 1 এটা হচ্ছে গিয়ে 2 3, আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট 2, এটা হচ্ছে গিয়ে 6 7। পয়েন্ট 1 এন্ড পয়েন্ট 2 এর মাঝখানে হচ্ছে গিয়ে তোর একটা স্ট্রেইট লাইন আঁকলাম। হ্যাঁ, এখন এই স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট বের হুম। করতে হবে। গ্রেডিয়েন্টটা কিভাবে বের করব? তোর এই যে ইকুয়েশনটা দেখ, y1 y2 মাইনাস y1 y2, তার মানে পয়েন্ট 2 এর y কি 7 মাইনাস y1 y1 পয়েন্ট 1 এর y কি, বুঝছস? এইভাবে আর কি বের করতে হবে, পয়েন্ট 2 এর y কি, পয়েন্ট 1 এর y কি। পয়েন্ট মানে 2 এতক্ষণ আমরা পড়ছি একটা একটার বের করতে, আর এখন আমরা এই ফর্মুলা অনুযায়ী বের করব যে y1 y2 মাইনাস x1 x2 মাইনাস দিয়ে আমরা এখন গ্রেডিয়েন্ট এইভাবে বের করব এই ফর্মুলার থ্রুতে। হ্যাঁ, এতক্ষণ তো আবার গ্রেডিয়েন্ট বের করি নাই, মিড পয়েন্ট বের করছি। আচ্ছা, মিড পয়েন্ট ওই হচ্ছে যে গিয়ে মানে লাইনের মিড মাঝখানে। পয়েন্ট যেভাবে বের করছি, মিড পয়েন্টটা লাইনের মাঝখানে, কিন্তু আমরা আর কি যেখানে পয়েন্ট করা থাকবে ওই পয়েন্টের তো এক্সও আছে ওয়াইও আছে, তো দুই পয়েন্টের আমি এক্স ওয়াই এই ফর্মুলা অনুযায়ী লিখবো, লিখে তারপর আমি গ্রেডিয়েন্ট এম বের করব। হ্যাঁ, কিন্তু আরেকটু আমি আরেকবার বলি, গ্রেডিয়েন্ট এক জিনিস, মিড পয়েন্ট কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট মিড জিনিস। পয়েন্ট মাঝখানেরটা, গ্রেডিয়েন্টের ফর্মুলা আলাদা, মিড পয়েন্টের ফর্মুলা আলাদা। মিড পয়েন্টের ফর্মুলা হচ্ছে বাই টু, আর গ্রেডিয়েন্টের ফর্মুলা এইটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে y2 মাইনাস y1 কিভাবে হলো এটা বুঝছি। পয়েন্ট 2 হচ্ছে আমরা সবসময় হ্যাঁ, বড় এই যে ওয়াই পয়েন্টটাকে। ওয়াই ভাইয়া ওয়াই ওয়ান হচ্ছে গিয়ে ওইটা না, এই যে লম্বাটার যে এখানে প্রথম একটা একটা যেটা এটা একটা p1। ওয়াই আছে এখানে। হ্যাঁ, এখানে হ্যাঁ। হচ্ছে কি ওয়াই এর একটা, হুম আবার পি মানে পয়েন্ট টু এর থেকে আবার ওয়াই এর একটা, হুম হুম। তাহলে সেভেন, তাহলে সেভেন আর থ্রি মাইনাস করছি। এখন আমরা সিক্স আর টু মাইনাস করব, এক্স মাইনাস করব। গুড, তাহলে কত হইলো দেখো তো, 4 আর নিচে হচ্ছে গিয়ে তাহলে ফোর 4, আর নিচে হচ্ছে ফোর, তাহলে ওয়ান হবে, 4 এটা বাই 4, গ্রেডিয়েন্ট ওয়ান হবে। গ্রেডিয়েন্টের ভ্যালু 1। তো আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, তো গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন বুঝলাম। এখন গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট যেটা বলে যে তোমার এখানে তো আমাদের থাকে এক্স, বা এখানে একটা কিছু থাকে, রাইট, অ্যান্ড উপরে হুম। একটা থাকে, তো আপাতত এক্স অ্যান্ড ওয়াই বলি। গ্রেডিয়েন্ট যেটা বলে এক্স এর সাথে সাথে ওয়াইটা কিভাবে চেঞ্জ হচ্ছে। গ্রেডিয়েন্ট যত বড় তার মানে এক্স অল্প চেঞ্জ করলে ওয়াই বেশি চেঞ্জ হবে। বুঝলাম কি বললাম? গ্রেডিয়েন্ট যত বড়। হুম। জিনিসটা যদি একটু এভাবে চিন্তা করি, আহ, কিভাবে চিন্তা করি তারা, ধর কথার কথা, তুই তো যেহেতু ইকোনমিক্স পড়ছস, হ্যাঁ, বিজনেসে হুম হালকা হুম পাতলা আইডিয়া আছে, অ্যাকাউন্টিং নিয়েও আইডিয়া আছে, তো হুম হুম। ইন্টারেস্ট না, রেটের কথা। অ্যাকাউন্টিং নাই বেশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ইন্টারেস্ট রেট নিয়ে যদি আইডিয়া থাকে তাহলে আমাকে একটু এটা বল। ধর তুই ব্যাংকে টাকা রাখছস, ঠিক আছে, তুই রাখছস, হুম ডিপোজিট হুম করছস, ইন্টারেস্ট যত হুম হাই হুম। হবে তোর প্রত্যেক মান্থে সেভিং কি তত তাড়াতাড়ি বাড়বে নাকি স্লোলি বাড়বে? ইন্টারেস্ট রেট যদি হাই হয় তাহলে তো আমার সেভিং তো বাড়বে, কারণ কি ইন্টারেস্ট রেট যত বাড়বে আমি সেভিং তত পাবো, ব্যাংক আমার তত ইন্টারেস্ট দিবে, সেভিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি। তো তো বাড়বে। তো এখানে কিন্তু গ্রেডিয়েন্টটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আর সেভিংটা হচ্ছে গিয়ে তোর ওয়াই। তুই যত ইন্টারেস্ট রেট বাড়বে তোর আর অল্প টাইমে তত বেশি টাকা জমা হবে, তাই না? গ্রেডিয়েন্টটা হচ্ছে ইন্টারেস্ট রেট এখানে।
মানে হ্যাঁ, আমি যে এক্সাম্পল দিলাম ওই এক্সাম্পল অনুযায়ী তোর আহ, আমরা যদি ইয়াটা ড্র করি তাহলে এক্স অ্যাক্সিস হবে টাইম, কারণ যত সময় রাখবো। ওয়াই অ্যাক্সিসে হবে আমার সেভিং, আর এই লাইনটার যে গ্রেডিয়েন্টটা হবে এম, ওইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। তাহলে ইন্টারেস্ট রেটটা যত বাড়ায় দিব তত কিন্তু আমাদের সেম টাইমে বেশি টাকা জমা হবে, তাই না? ভাইয়া তোমারই দেখা যাইতেছে, এই তো এখন দেখা যাইতেছে। তোর মনে হয় আপু একটু নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে বারবার বলতেছে। কারেন্ট যত বাড়বে, হ্যাঁ হ্যাঁ আমার নেটওয়ার্কের একটু ইস্যু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বল। ভাইয়া, তাহলে ইন্টারেস্ট রেট মানে গ্রেডিয়েন্ট বাড়বে তত মানে গ্রেডিয়েন্ট যত বাড়বে। হাই থাকবে ততই হচ্ছে গিয়ে তোর সেভিংটা বাড়বে সেম টাইমের জন্য, তাই না? তাহলে যদি গ্রেডিয়েন্ট তাহলে কি বাড়বে? সেভিং বাড়বে। আপু তুই কি নেটটা একটু ডিসকানেক্ট করে আবার ইয়ে করবি? আমি না কোনো কথা ক্লিয়ারলি শুনতে পারতেছি না, ভেঙে ভেঙে আসতেছে খালি। হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা যায় তো? হ্যাঁ এখন শোনা যাইতেছে। শোনা আচ্ছা, যায়? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বল আপু, এখন শোনা যাচ্ছে। হ্যালো। Hey, why'd you stop? Hey, no, where you going? I was just starting to enjoy it. What did I do wrong? Don't start when you can't finish. Now get on the bag. It wasn't that bad. It only took 7 seconds of effort, so, you know. What else? Picked up some Benadryl, so I'm gonna do the exact same thing to the hat, man, at about 3 a.m. Scram! Leave her alone. She doesn't want to talk to you. Hey, baby. Yeah. Are you ready to go shopping? Yeah. Let's go, baby. Hey, baby. Yeah. Are you ready to ভাইয়া go এখন shopping? শোনা যায়? হ্যাঁ আপু। যাক, সরি আচ্ছা, ভাইয়া, আমার নেটের অবস্থা এরকম 2 দিন ধরে, জানি না কি হয়েছে, এরকম করতেছে নেটটা। না মাঝে মধ্যে হয়, বলা যায় না। আচ্ছা যেটা তাহলে বলতে, ভাইয়া গ্রেডিয়েন্ট রেট যদি আমার গ্রেডিয়েন্ট এম যদি বাড়ে তাহলে হুম সেভিংসও বাড়তেছে, মানে কিন্তু গ্রাফের ক্ষেত্রে এক্স আর মানে ওয়াই বাড়তেছে, তাই না? হুম হুম মানে ধর জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়, গ্রেডিয়েন্ট যখন বাড়ে আমাদের গ্রাফটা না এরকম উপরে চলে যায়, এরকম শিফট হয়। তো দেখ এখন ধর সেম টাইমের জন্য আগে সেভিং ছিল এরকম, কিন্তু এখন গ্রেডিয়েন্ট বাড়ার কারণে নতুন লাইন থেকে সেভিংটা কি বেড়ে যাবে না সেম টাইমে? হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলতেছিলাম যে তোর গ্রেডিয়েন্ট যত বেশি হবে তোর সেম এক্স এর ভ্যালুর জন্য ওয়াইটা আগের থেকে বেশি হবে, কারণ লাইনটা কি এইভাবে
তাইলে কি বোঝায়? গ্রেডিয়েন্ট যত বাড়বে তাইলে আমার y এর ভ্যালু তত x এর থেকে তত বেশি হবে। y এর ভ্যালু তত বেশি হবে, বাট x এর থেকে না। y এর আগের থেকে সেম x এর জন্য ভ্যালু বেশি হবে। প্রথম লাইনটা বুঝছি যে গ্রেডিয়েন্ট যত বাড়বে y এর ভ্যালু তত বাড়বে, কিন্তু x এর ভ্যালুর ক্ষেত্রে কি হবে? x এর ভ্যালুর ক্ষেত্রে আর কিছু হবে না, দাঁড়া আমি বুঝাই। অ্যাজ m increases, m বলতে গ্রেডিয়েন্ট, the value of y will increase more for the same value of x। দেখ তো এই লাইনটা বুঝি নাকি? as the As gradient increases the value y will increase more for the same value of x। আচ্ছা, যত গ্রেডিয়েন্টের ভ্যালু যত বাড়বে y এর ভ্যালু তো বাড়বেই, সাথে সাথে ওই সেম ভ্যালুতে x এর ভ্যালু সেম থাকবে, না মানে না সেম না x এর ভ্যালুতে। সেম x এর ভ্যালুতে y এর ভ্যালু বাড়বে, বেশি হ্যাঁ, বাড়বে। এটাই বলতেছি, হ্যাঁ বেশি তো বাড়বে যত গ্রেডিয়েন্ট বাড়বে। হ্যাঁ, এখন ঠিক আছে। আর গ্রাফিক্যালি জিনিসটা কেমন দেখতে হয়, তোর ধর লাইন আগে ছিল এই যে নিচেরটা, ওটা উপরে চলে যায়, ওরকম ঘুরে যায়। মানে শিফটিংটা কিন্তু এমন হয় না যে এই লাইনটা, মানে এভাবে যদি ধরি, শিফটিংটা কিন্তু এরকম করে হচ্ছে না, ঠিক আছে? শিফটিংটা হ্যাঁ, কাইন্ড অফ রোটেশনের মতন করে হচ্ছে। রোটেশনের মতো করে মানে প্যারালাল লাইনের মতো। না না, প্যারালাল লাইন হইলে তো হচ্ছে কি এই যে এইভাবে উঠতো, তাই না? ও এটা হচ্ছে প্যারালাল লাইন, হ্যাঁ এইভাবে উঠতেছে হ্যাঁ না। হ্যাঁ। গ্রেডিয়েন্ট যখন বাড়ে তখন জিনিসটা হচ্ছে গিয়ে এইভাবে ঘুরে যায়, ও একটু বেকায় বেকায়। বেঁকায় যায়। বেঁকায় যে দেখ এই লাইনটা দেখ, এই যে এটা তো হচ্ছে গিয়ে হায়ার গ্রেডিয়েন্টটা, এটা কি সব জায়গা থেকে আগের লাইনের থেকে সেম ডিস্টেন্সে আছে? হুম, এই লাইনটাই কিন্তু বাট ঘুরে এটাই এইভাবে ঘুরে একটু বাড়তেছে। ঘুরে এটা হয়ে গেছে। এটাই দেখাইছে, সেম ভ্যালু এক্স এর সেম ভ্যালুতে ওয়াইটা বাড়তেছে। ওয়াইটা বাড়তেছে, আগের থেকে বেশি হইতেছে। হুম, বুঝতে পারছি, এখন মেক সেন্স করতেছে, এটার সাথে মিলতেছে। তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি বুঝছি, এন্ড গ্রেডিয়েন্ট বাড়লে কি হয় হ্যাঁ এটাও হ্যাঁ। বুঝছি। তাহলে কমলে হুম, উল্টাটা হবে। আচ্ছা, কমলে মানে কি উল্টা, যখন দাগটা যখন উল্টা হবে তখন না ভাইয়া? না, কমলে বলতে এই কমা না, গ্রেডিয়েন্ট যদি কমে, ওটা তো হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্ট যদি কমে ও তার আচ্ছা মানে আচ্ছা, গ্রেডিয়েন্ট কমলে উল্টাটা ওই যে ল অফ ডিমান্ডের মতো উল্টাটা অপোজিটটা হবে, ইনভার্স হবে। সব সময় না, মানে এখন ডিপেন্ড করে গ্রেডিয়েন্টটা কতখানি ঘুরে। গ্রেডিয়েন্টটা যদি অল্প ঘুরে, ধর এই লাইনটা যদি একটু ঘুরে, তাহলে তো এরকম হবে। কিন্তু এই লাইনটা যদি অনেক ঘুরে, তখন সে না বাড়ে যে এরকম হবে। তো এটা ঘোরার উপরে অনেক ডিপেন্ড করে। ঘুরলে, অনেক ঘুরলে ও তখন আর কি ইনভার্স ডিক্রিজ হবে, আর করবে। যদি হ্যাঁ, ইনভার্স ডিক্রিজ হবে। হবে, হ্যাঁ ইনভার্স হবে। ইনভার্স হবে। ডিক্রিজ হইলে, তখন ডিক্রিজ হলে ইনভার্স হবে, আর যদি একটু হয় তাইলে এটা সেমই রয়ে যাবে। সেম, কিন্তু আগের থেকে ভ্যালু এখন কমবে। এখন এই যে সেম ওয়াই এর জন্য ভ্যালুটা এখানে আসবে, যেটা আগে আসতেছিল কি এখানে, তাহলে ভ্যালুটা কম এসে পড়তেছে। তো as m decreases, the value of y will decrease for the same value of x। হুম ঠিক আছে? হুম, তার মানে উল্টা হবে, যখন এরকম লাইন হবে, যখন কমবে তখন লাইনটা এরকম উল্টা হয়ে যাবে। হুম, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে এখন লাস্টে যাই। লাস্ট হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেইট লাইনের ইকুয়েশন কিভাবে লিখবো। তো আচ্ছা, ফার্স্ট অফ অল স্ট্রেইট লাইনের ইকুয়েশনের ফরম্যাটটা হয় এরকম, ঠিক আছে? একটা যে কোনো, আমরা যে যতগুলো লাইন দেখছি ইনইকুয়ালিটির সময়, যতগুলো লাইন দেখছি, সবগুলো লাইনের ইকুয়েশনের ফরম্যাটটা হয় এরকম: y ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইনটু x প্লাস c। এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিসের ভ্যালু, এটা x অ্যাক্সিসের ভ্যালু, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। আর এই যে c, এই cটা হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট। তো গ্রাফের মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে এরকম দেখা যায়, যেখানে y এর সাথে এটা কাট করছে, ওটাই হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট। ওয়াইয়ের সাথে কাট করা কনস্ট্যান্ট। হ্যাঁ, ধর কথার কথা হচ্ছে গিয়ে এরকম একটা গ্রাফ আছে, এটা 1
হুম, এটা 2, এটা হুম, 3, এটা 4, হুম, হুম, এমনে হচ্ছে y, এমনে হচ্ছে হুম, x এর এখানেও দিয়ে দেই, হুম, যদিও x দরকার নাই, কনস্ট্যান্ট সবসময় y। তো লাইনটা হুম, যদি হুম, এরকম হয় হুম, তাহলে হুম। c এর ভ্যালুটা হবে 2, cos 2 তে কাটছে, ও যেখানে কাটবে ওইটাই কনস্ট্যান্ট এই ওটাই কনস্ট্যান্ট। ইকুয়েশনে। হ্যাঁ, এটাকে মাঝে মধ্যে কনস্ট্যান্ট না বলে y ইন্টারসেপ্টও বলে, কজ y অ্যাক্সিসে যেখানে কাট করবে ওটা c এর ভ্যালু হয়। তো যদি এখন এখানের জায়গায় তোর এইখানে কাট করতো তাহলে হচ্ছে যে 4.5 হইতো, হুম, বুঝতে পারছিস? বুঝতে পারছি। মিড তাহলে পয়েন্ট হয়তো তখন। মিড পয়েন্ট হইতো, তাহলে আমাদের ইকুয়েশন বের করার জন্য কি লাগবে? আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছস, আগে যত সব ইকুয়েশন দেখছো y and x থাকে, বাদ বাকি সব কিন্তু নাম্বার থাকে। m আর c কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। নাম্বার দিতে হয়, ডাইরেক্ট আমরা m আর c লিখি না অ্যান্সারে। তো হুম, তোকে হচ্ছে গিয়ে এখানে কি করবে, এরকম ইকুয়েশন দিবে, হ্যাঁ, ইকুয়েশন দেওয়ার পর গ্রাফ দিতে পারে, তোকে সরি গ্রাফ দিবে, গ্রাফ দেওয়ার পর তোকে ইকুয়েশন লিখতে বলবে। তো তুই হচ্ছে গিয়ে এই গ্রাফের মধ্যে তোকে পয়েন্ট দিয়ে দিবে, ধর এই পয়েন্টের ভ্যালু 7, 6, এই পয়েন্টের ভ্যালু হুম, 4, 5। তো এই হুম। পয়েন্ট ইউজ করে আমরা দেখলাম না গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে গ্রেডিয়েন্ট হয়, বের করব। আবার আমরা দেখলাম না যে এইখানে যেটার সাথে কাট করবে, কথার কথা এটা হচ্ছে গিয়ে, ইন্টারসেক্ট করতেছে ওইটা কনস্ট্যান্ট বের হয়ে যেতেছে আমাদের। তাইলে আমরা যদি গ্রেডিয়েন্ট জানি, কনস্ট্যান্ট জানি, আমাদের ইকুয়েশন বের হয়ে গেল না? ভ্যালু বের করে ফেলতে পারবো এ- ইকুয়েশনে। এটাই হচ্ছে গিয়ে তোর ইকুয়েশন লেখার পদ্ধতি। ও তাইলে তো এখন বুঝছি ভাইয়া, এখন তো এত কঠিন লাগতেছে না, প্রথমে দেখছি এবার কত কঠিন লাগছে। হ্যাঁ, সোজা আছে, তোর হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে হবে আর হচ্ছে গিয়ে সি বের করতে হবে, এই দুটা বের কিন্তু করলে এটা তোর যদি আমি ইকুয়েশন। প্র্যাকটিস না করি তাইলে আমি আবার এগুলা সব ভুইলা যাব। হ্যাঁ, হুম, এটা প্র্যাকটিস হবে, সোজা আছে বাট প্র্যাকটিস হবে। আচ্ছা, গেল। এখন হচ্ছে আই রেকগনাইজ জেনারেট পয়েন্টস অ্যান্ড প্লট গ্রাফস অফ লিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ফাংশনস। এখানে কোয়াড্রেটিক ফাংশনও দিয়ে দিছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত যা যা করছি লিনিয়ারের জন্য কিন্তু ডান। আমরা লিনিয়ার গ্রাফ দেখলেই বুঝবো কিভাবে, ইকুয়েশন দেখলেই বুঝবো কিভাবে, এটা তো জানি, রাইট? কোনো স্কোয়ার টোয়ার থাকে না, তাই না? লিনিয়ারে তো স্কয়ার থাকে না, কোয়াড্রেটিকে স্কয়ার থাকে। কোয়াড্রেটিক ফার্স্ট, তারপরে কিভাবে পয়েন্ট জেনারেট করতে হয় এটাও দেখলাম, যে গ্রাফ পেপার থেকে কিভাবে বুঝবো কোনটার এক্স কোঅর্ডিনেট কি, ওয়াই কোঅর্ডিনেট কি, তাই না? ভাইয়া ভাইয়া, এই যে এখানে হলো গিয়ে যে যেটা দিতেছে এখানে যে স্ট্রেট লাইনেরটা, এটা 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 কি যে যেটা আমরা মাত্র দেখলাম ওইটা না? কোনটা, আই না এইচ এর কথা বলতেছো? আচ্ছা হ্যাঁ, এই তো একটু আগে দেখছি আইটা হচ্ছে গিয়ে জেনারেট পয়েন্ট, এটা একটু আবার বলো তো আইটা। ফালতু একটা নেট, কি আর বলবো। ও আচ্ছা, রেকগনাইজ, আচ্ছা, আগে তো আমরা হচ্ছে ইয়া লিনিয়ার ইকুয়েশন রেকগনাইজ করতে পারতেছি, তাই না, যে কোনটা লিনিয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনটা গ্রাফের কোয়াড্রেটিক কোনটা কিউবয়েড, হ্যাঁ। গ্রাফ দেখলেও বুঝবো, কজ লিনিয়ারের গ্রাফ হচ্ছে একটা স্ট্রেট লাইন থাকে। আর ভাইয়া এখন আমার টাইপ অফ গ্রাফ দেখাও, যে কোনটা লিনিয়ারের, কোনটা কোয়াড্রেটিকের, কোনটা কিউবয়েডের, এটা একটু আমি দেখি। দেখাচ্ছি দেখাচ্ছি, বাট আমাকে আগে একটু লিনিয়ারটা ক্লিয়ার করে দে, তাহলে আমি আর কি একটু আচ্ছা, ঠান্ডা আচ্ছা। মাথায় হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে লিনিয়ারের গ্রাফ দেখলেও বুঝবো, রাইট? স্ট্রেট লাইন, হ্যাঁ। তারপরে গ্রাফ থেকে পয়েন্ট কিভাবে, পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের মিড করতে হয়? পয়েন্ট আর গ্রেডিয়েন্ট, হ্যাঁ। না না, ওইটা আর না, টু এমনে এমনে হচ্ছে ধর একটা এমনেট পয়েন্ট দিয়ে পয়েন্ট দিলাম। 1.2 বের করতে পারবো, ওইটা ডিভাইডেড বাই 2 অ্যাড করে। ওগুলো না, ওগুলো না, তাহলে হচ্ছে যে একটু আগে গ্রাফ পেপারে দেখালাম না, যে একটা পয়েন্ট দিলাম, দেন হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্টের এক্স আর ওয়াই বের করলাম। হ্যাঁ, তাহলে ওইটা ওইটা তো গ্রেডিয়েন্ট দেখছি। না না না, শুরুতে একদম স্টার্টিং এ, একদম শুরুতে তো শুধু পয়েন্ট সেটা। ওটাই ওটাই, ওই হ্যাঁ, পয়েন্টগুলো তো শুধু যে। পয়েন্টে বুঝছি। আচ্ছা, হ্যাঁ। দেন হচ্ছে আমরা গ্রাফ কিভাবে প্লট করতে হয় ওটাও দেখলাম, পয়েন্ট আঁকবো, পয়েন্ট হুম, এঁকে তারপরে লাইন দিয়ে জয়েন করে দিব, তাই না? হুম। তারপর যেটা ইন্টারসেক্ট করবে ওটা কনস্ট্যান্ট, ওইটার ভ্যালু, আর যেটা হচ্ছে গিয়ে আমার গ্রেডিয়েন্টের ফর্মুলা বের করে এক্স ওয়াই, আর যদি আলাদা আলাদা করে বের করতে বলে তাহলে আলাদা আলাদা বের করব। আর যদি মিড পয়েন্ট বের করতে পারে তাহলে ফর্মুলা দিয়ে বের করব। আর যদি গ্রেডিয়েন্ট বের করতে পারে তাহলে পয়েন্টার ওই যেটা দেওয়া থাকবে ওইটা বসায় বসায় তারপর বের করব। আর যদি আচ্ছা দুইটাই বের করতে বলে তাহলে দুইটা বের করে তারপর ওইটা বের করব। আচ্ছা, এখন হচ্ছে ইয়ে করি, তোকে কয়েকটা ইনক্লুডিং কম্পিউটেশন অফ ভ্যালুস ইন টেবলস এন্ড, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোকে হচ্ছে গিয়ে একটা
স্ট্রেইট লাইনের কয়েকটা ডেমো দেখাই যে কিরকম হয়, দেন হচ্ছে আমরা ইয়েতে যাই, প্লটিং দেখাবো একটা, দেন টাইপস অফ গ্রাফ দেখাই, কোয়াড্রেটিকটা দেখাই দিতে হবে এখানে। আচ্ছা, আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা নর্মাল কয়েকটা ইকুয়েশন দেখছি। এখন এটা ইয়া করে গ্রাফ পেপার এনে করি, বুঝতে অসুবিধা হয়। এটা ধরে নে আমার y, and এটা ধরে নে আমার x। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আচ্ছা, যদি এখন বলে একটা লাইন ড্র করো যেটার ইকুয়েশন y ইকুয়ালস টু 6, দেখ এখানে কোনো m নাই, কোনো x নাই, কোনো c নাই, ডাইরেক্ট y ইকুয়ালস টু একটা ভ্যালু। এই টাইপের ইকুয়েশন যখন এরকম দিবে যে y ইকুয়ালস টু একটা ভ্যালু, তাইলে তুই দেখবি y অ্যাক্সিসে 6 কই আছে, এই যে 6, তাই না? এই 6 বরাবর 6 আছে কোথায়? y এ তো 6 আছে পয়েন্ট পর। এই যে 6, হুম তো এই 6 বরাবর তুই একটা স্ট্রেইট লাইন আঁকবি। এটাই হচ্ছে y ইকুয়ালস টু 6 এর লাইন, এই ইকুয়েশনের লিনিয়ার লাইন। লাইন। হ্যাঁ, আবার যদি এরকম দেয় x ইকুয়ালস টু 7, তো তাইলে তুই যেটা করবি x অ্যাক্সিসে দেখবি যে 7 কই আছে, 7 আছে হচ্ছে এই যে এই এই যে লাইনে। 7 আছে এখানে, এখন সব লম্বা দাগ। এখন খালি একটা লম্বা স্ট্রেইট লাইন আঁকবে, আমার ব্যাকা হইতেছে বাট একদম স্ট্রেইট স্কেল দিয়ে একটা লাইন আঁকবি, ঠিক আছে? হুম তো এই দুইটা ইকুয়েশন একটু ডিফারেন্ট, বাদ বাকি সব ইকুয়েশন হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু mx প্লাস c এর টাইপে হবে, যেখানে তোর গ্রেডিয়েন্ট বের করতে হবে, c বের করতে হবে। বাট এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে যখন এরকম দিবে তখন খালি হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু 6 দিলে এরকম y থেকে 6 বাই করে লম্বা লাইন, x ইকুয়ালস টু একটা নাম্বার দিলে তাহলে x অ্যাক্সিস থেকে ওই নাম্বারটা বের করবি, ধরে নে 4, এন্ড 4 দিয়ে একটা লম্বা লাইন এরকম ড্র করে দিবি, ঠিক আছে? বুঝি নাই ভাইয়া, লাস্টে কি বললাম? মানে এইটা আমি কি বের করলাম? এটা আমি প্রথমে তো ভ্যালু বের করছি, একটা এক্স আর একটা ওয়াই এর, যেখানে পয়েন্ট করা। না না না, উল্টা বুঝছস। তোকে দেওয়া থাকবে এরকম, এই যে ধর এটা, তোকে দেওয়া থাকবে এরকম, বলবে এটা লাইন ড্র করো, এটা একটা ইকুয়েশন। এখন কিভাবে করব? ইকুয়েশন এক্স ইকুয়াল 7, তাহলে 7 এর ওইখান থেকে, এই যে 7 এর এখান থেকে লম্বা দাগ। এখান থেকে দিলে কি সমস্যা ছিল? এটা তো 7 আছে, এটা তো ওয়াই এর না, ওইটা তো ওয়াই এই এর যে না। এটাই যদি y ইকুয়ালস টু 7 বলতো তাইলে এটা ঠিক ছিল, তাই না? হুম, এটা তো হ্যাঁ, এক্স এর, যেখান x এর, থেকে যাইতেছে ওইটা ওই লাইনে। ওকে, তাহলে এইটুকুই। এই দুইটা হচ্ছে গিয়ে আর কি ইকুয়েশন ড্র করতে বলতে পারে, যেটা আমাদের নর্মাল যে ফরম্যাট একটু আগে দেখলাম, নর্মাল ফরম্যাটটা কি ছিল, y ইকুয়ালস টু mx প্লাস c, এই নর্মাল ফরম্যাটের বাহিরে পড়তে পারে, ওইটা বলতেছিলাম। ও আচ্ছা, নর্মাল ফর্মেট যখন বাহিরে এরকম পড়বে তাহলে তখন কি করব ভাইয়া? এই যে ড্র করে দিবি। তখন আমি ওয়াই, এখানে পয়েন্ট তো দেওয়া নাই, তাহলে আমি আন্দাজে মান্দাজে পয়েন্ট দিয়ে করব। আরে তোকে তো বলে দিবে এরকম করে লাইন, এই যে এইটা দিয়ে থাকবে, অথবা এইটা দেওয়া থাকবে, ও এইটার তাইলে বদলে আর কি এগুলো থাকে সবসময়, কিন্তু মাঝে মধ্যে এগুলোও দিতে পারে। এগুলো দিলে তো বেশি সহজ। হ্যাঁ, সোজা।
কিন্তু ওই যে মানে আর কি একটু ডিফারেন্ট ফরম্যাট এই জন্য আচ্ছা দেখা ভাইয়া, যায়। ইকুয়েশন যদি দেয়, ধরো উপরেরটা দিল, তাই হুম, উপরেরটা দিলে আমি তখন কি করব? আচ্ছা উপরেরটা দিলে যেটা করা হয় যে ফার্স্টে তোকে হচ্ছে গিয়ে এই এম আর সি বের করার জন্য ওয়ে বলে দিবে, মেবি দুইটা পয়েন্ট দিবে, ওইখান থেকে এম বের করতে পারবি আর সি দিবে। তো ধর হচ্ছে গিয়ে তোর এই পয়েন্ট আর হচ্ছে গিয়ে এই পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, বললো এটার জন্য একটা লাইন ড্র করো, ঠিক আছে? তো আমরা এটার জন্য লাইন ড্র করব। হ্যাঁ আমরা মানে এইটার জন্য হচ্ছে গিয়ে বলছে ফার্স্টে বলছে ইকুয়েশন বের করো, দেন হচ্ছে গিয়ে লাইন ড্র করতে। তাহলে ঠিক এটা কেমনে বের করতে পারি? কেন আজব? ইকুয়েশন বের করার জন্য ইকুয়েশনের নর্মাল ফর্মুলা কি? এটাই তো করলাম এতক্ষণ। ইকুয়েশনের নর্মাল ফর্মুলা কি বল? ইকুয়েশনের নরমাল ফর্মুলা তো ওই যে y ইকুয়াল mx নাকি? হ্যাঁ, mx আর প্লাস c। প্লাস কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে আমাদের এম বের করতে হবে। এম বের করার জন্য ফার্স্টে সবসময় এম বের করবা। এম বের করার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। আচ্ছা এখন গ্রেডিয়েন্টে কিভাবে বের করব? দেখ তো আমাদের এই গ্রাফ থেকে। দুইটা পয়েন্টের এক্স আর ওয়াই বের করতে হবে। আচ্ছা তাহলে বাই কর, এক্স কত হবে এই ও, পয়েন্টে? মনে পড়ছে, মনে পড়ছে। হ্যাঁ, ও এগুলো একসাথে মিলাই দিছে, ওইটা তো একটু আগে করছি ইকুয়েশনে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে ওই যে 5 এরটা হচ্ছে গিয়ে, যদি আমি 5 এর যদি এক্স আর ওয়াই, 5 এর ওয়াই হচ্ছে গিয়ে 5ই আর এক্স হচ্ছে 1, হুম, আর এটা? আর 7 এরটা হচ্ছে গিয়ে ওয়াই হচ্ছে গিয়ে 7 আর এক্স হচ্ছে গিয়ে 3। গুড। এখন তাহলে এটার থেকে গ্রেডিয়েন্ট বের করব কিভাবে? এখন হ্যাঁ, উপরে হচ্ছে কি y2 মাইনাস y1 আর নিচে হচ্ছে কি x2 মাইনাস x1। তাহলে ভ্যালুগুলো একটু বল। তাইলে পয়েন্ট পয়েন্ট টু এর এখানে হচ্ছে গিয়ে 7 হচ্ছে গিয়ে y, প্রথম হচ্ছে y2 হচ্ছে 7 মাইনাস, এখানে হচ্ছে গিয়ে 5, তারপরে হলো 3 মাইনাস 1। তাহলে 7 থেকে 5 গেলে 2 আর 3 থেকে 1 গেলে 2 এখানে 1 হবে, গ্রেডিয়েন্ট এখানে 1 হবে, তাহলে m এর ভ্যালু এখানে 1। 1। তাহলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি না? y ইকুয়ালস টু 1 যেহেতু তাহলে এখানে খালি x লিখলাম প্লাস c। হুম। এখন দেখ সিটা কিন্তু আমরা এখনো বুঝতেছি না কই হবে, তাই না? বাট আমরা হ্যাঁ, যদি এখান থেকে একটা পয়েন্ট নিয়ে ভ্যালু বসায় দেই এক্স আর ওয়াই এ, তাহলে প্লাস মাইনাস করে সি বের করতে পারবো না? তাই তো, ওইটা তো বের করা যায়। তাইলে আমরা যদি এখন এই জায়গায় এই গ্রেডিয়েন্টটা মুছে দিলাম, হ্যাঁ, এই আচ্ছা। জায়গায় এই পয়েন্টটাই নেই, হ্যাঁ, প্রথম পয়েন্টটা, তাহলে ওয়াই হুম। হচ্ছে কি আমাদের কত 5, এক্স কত এক্স হচ্ছে গিয়ে 1। 1 প্লাস সি, তাহলে সি এর হুম। ভ্যালু কত হবে? তাহলে সি এর ভ্যালু হবে 4। 4। তার মানে আমাদের লাইনটা এখান থেকে শুরু হবে, এই 2 পয়েন্ট দিয়ে যায় এরকম হবে। হুম। এটাই তাইলে হচ্ছে গিয়ে এটা প্লটিং। এটাই এটা প্লটিং, এটাকে হ্যাঁ, বলে প্লটিং। এখন এই যে এতখানি কাজ করলাম না আমরা, এই যে লাইন হুম ড্র করলাম যে গ্রাফে, হুম এই হুম হুম জিনিসটা হুম মাঝে মধ্যে টেবিল আকারে দেয়। টেবিল আকারে কি করবে যে তোকে হচ্ছে গিয়ে আগে ইকুয়েশন বের করতে হবে, দেন লাইন ড্র হুম করার জন্য ধর এই যে ইকুয়েশনটা এইভাবে বের করে সিটি পর্যন্ত বের করলি, তাহলে হুম আমাদের কি আসছিল? আমাদের সি আসছিল 4 আর এম আসছিল 1, তাহলে y হুম ইকুয়ালস টু এক্স প্লাস 4, তাই না? হুম দেন তোকে বলবে একটা টেবিল দিবে, হ্যাঁ, এরকম কোয়েশ্চেনের মধ্যে দেওয়া হুম থাকে। হুম হুম টেবিলের মধ্যে হচ্ছে গিয়ে তোর এরকম y and x এর ভ্যালু লিখতে হয়, তোকে বলে দেয় যে x এর ভ্যালু হচ্ছে গিয়ে ধরো 1 2 3, দেন y হুম। এর ভ্যালু কি কি হবে ওটার জন্য? তো y এর ভ্যালুটা, x এর তো ভ্যালু আমি 1। তাহলে এক্স এর ভ্যালু গুলো পয়েন্ট করব, পয়েন্ট করে করে আমি ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। হ্যাঁ, তো ধর x এর ভ্যালু এখানে 1 দিলে 1 প্লাস 4 y হবে 5, 2 দিলে 2 প্লাস ও, 4 আমি তো 6। এই যে ভ্যালু বসাই তো বের করে ফেলা যায়, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এই প্লটিং পরে করব আমরা, আগে এই যে ইকুয়েশন ইউজ করে ভ্যালু বের করব, দেন এখন প্লট করব। আচ্ছা 1 5 হইছে 2 6 2 হুম। 6 হইছে। কারণ আমার ভ্যালু জানলে তো ইজিলি প্লট করতে পারবো। হ্যাঁ, যত বেশি পয়েন্ট নিবি তত কিন্তু লাইনটা আরো প্রপার হবে। ভাই, এগুলো তুমি কোন ক্লাসে করছিলা? 5 এ, এত 5 আগের 6 ম্যাথ এ। এটা? হ্যাঁ এটা অনেকে ম্যাথসে হচ্ছে গিয়ে তোর ইয়ার মিডল স্কুল লেভেলের ম্যাথ। তাহলে তো এটা তেমন একটা ভ্যালুয়েবল না এটার, এটা তাই না? না ম্যাথে মানুষ করে হচ্ছে গিয়ে ইয়ের জন্য, জাস্ট একটা স্টার, ওই যে ডেইলি স্টার অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড এগুলোর জন্য।
তোর অন্য সাবজেক্টগুলোই ওয়েট ক্যারি করে বেশি। ভাইয়া তো পাইছিল, তাই না? রেজিস্টার অ্যাওয়ার্ডের জন্য কয়টা সাবজেক্ট লাগে ভাইয়া? মিনিমাম 7টা স্টার লাগে। এর স্টার জন্যই লাগলেও মানুষ লাগে। 10টা সাবজেক্ট নেয়। হ্যাঁ 10টা আমি 8টা নিছিলাম। বেশি সাবজেক্ট ম্যানেজ নেওয়া করতে আবার ভালো পারছিলা? না। হ্যাঁ আপু আমার আলহামদুলিল্লাহ টাইম মতন হয়ে গেছিল 2টা। তুমি তো অনেক আগে ভালো মতো পড়ছো। আমি তো কারিকুলাম সুইচ টুইচ করছি, ঝামেলা হয়েছে অনেক। আমি একটা সত্যি কথা বলতে কি কারিকুলাম সুইচ করে হুদা ধর ইয়াতে উঠ ইউনিভার্সিটিতে উঠ দেখবি যে লাল সেই কদু, কোনো ডিফারেন্স উম, নাই। প্রথম থেকে আবার করাইতে আবার সে কিন্তু ধরতে ইজি হয় না। না কোন আমি বলতেছি তো কোনো ডিফারেন্স নাই। তোর হচ্ছে গিয়ে এ লেভেল ও লেভেলে যা ইউনিভার্সিটি লেভেলে সবাই আবার একই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিল না আমাদের সাথে, দেখছি তো। ওটাই করলাম তাইলে, নাকি আমার ম্যাথটা ভালো হয়েছে? ম্যাথ তো এখন তুই যদি ইয়েতে পড়তি ওইটাও মানে ইউনিভার্সিটি লেভেলে ওটা তোকে ম্যাথ ফোর্সফুলি করাই লাগতো, ওটাতে ইয়ে হয়নি। কিন্তু আমি যেটা মনে করি যে শিফটিং করলে যেটা করা উচিত অনেক আগে, এত লাস্ট স্টেজে এসে শিফটিং করলে না ওইভাবে বেনিফিট পাবি না তুই যখন ইয়েতে পড়বি। কজ আমি এই যে বাইরে যখন অ্যাপ্লিকেশন করছি এ লেভেল ও লেভেল কেউ দেখেও নাই। তোর হচ্ছে গিয়ে অনেকে এইচএসসি এসএসসি দিয়েও যাইতেছে, কোনো ইয়ে করে না, ওরা জাস্ট দেখবে যে তোর আইএলস এর স্কোর কিরকম, ওইটা ভালো হইলে মানে তোর সবকিছু ভালো, ওটা খারাপ হইলে তুই অন্যগুলোতে অনেক ভালো হইলেও তোরে দিবে না। তো এই মেইন কাহিনী হচ্ছে গিয়ে চেঞ্জ করে আসলে লাভ হয় না। ইদার যদি ছোটবেলা থেকে পড়স তখন যেটা হয় যে মানে একটা যে ইয়াতে ছিলি আহ, তোর একটু ইংলিশটা একটু ব্রাশ আপ হয়, এটাই হচ্ছে ম্যাক্সিমাম বেটার যেটা হয় আর কি। ইংলিশ মিডিয়াম পড়লে তোর ইংলিশটা একটু বেটার হয়, আর কিছু না। আসলে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছে, এখন তো কি করার। আর এখন করছো সেটা ভালো করে দে। কিন্তু আমি আগে ভাবতাম যে মনে হয় ইংলিশ মিডিয়াম পড়ছে আলাদা কোনো ইয়ে পাবো বাইরে যাওয়ার ক্ষেত্রে, কিচ্ছু না। ওরা দেখেও নাই ওইটা। গ্রেডিং তো ম্যাটার করে যে কোনো জায়গার। হ্যাঁ ওইটাই ওরা লাইক ওরা দেখবে। এখন শুন তুই কতখানি জানোস যে এই কানাডার কোন কোন হাই স্কুল ভালো, ইউনিভার্সিটিও যদি জিজ্ঞেস করে কয়টা ইউনিভার্সিটি বলতে পারবি? এটাও কথা ভাইয়া, তাই মানে ভাই ওরা কোনো ওরা লাভই নাই। ওরাও কিন্তু ওরকম সেম ভাবে জানে না যে আমাদের বুয়েট এমনকি অ্যাকচুয়ালি সত্যি কথা যে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি এগুলোর ব্যাপারে ওদের কোনো আইডিয়া নেই। বিকজ আমরা যদি না জানি ওদের কি ঠেকা পড়ছে, ওরা বসে বসে আমাদের খোঁচাবে। ওরা যেটা দেখে যে আইএলস জানে, সো আইএলস যদি কেউ 8-9 পায় অবভিয়াসলি ও অন্যগুলোতেও ভালো। তো তখন হচ্ছে গিয়ে ওগুলোর গ্রেড দেও তাহলে আচ্ছা আইএলস এ যদি 8 পায় আর যদি ম্যাথসে হচ্ছে ধর বাংলা মিডিয়ামে A+ পাইছে, অবভিয়াসলি আইএলস এ যদি ভালো ম্যাথও তাহলে ভালো, তার মানে এই গ্রেডটা অনেক স্পেশাল, এইভাবে দেখে ওরা। তাহলে তো আমি তো, যদি এসএসসি, মানে আমার এসএসসি তো প্লাস আসছে ভাইয়া সবগুলা। ওইটাই আমি আমি মনে করি যে যখন মেবি কেউ বলছে যে ইংলিশ মিডিয়ামে ভালো অনেক অপরচুনিটি, এগুলো ভুয়া কথা। আমি অনেক স্টুডেন্টকে আমার সাথে যেতে দেখতেছি যারা এইচএসসি এসএসসি তে ভালো করে যাইতেছে, অনেকে দেখতেছি যারা আমার মতন ইংলিশ মিডিয়াম থেকেও যাইতেছে। তো এইখানে কোনো আর কি ইয়ে নেই। কিন্তু যেটা হয় যে তুই যদি ধরো অনেক আগে শিফট এক্সট্রা করতি। কারিকুলারের ক্ষেত্রে কি কোনো? না এক্সট্রা কারিকুলার ইয়াতে বহুত পাওয়া যায়, রাজুকে পোলাপান বহুত এক্সট্রা কারিকুলার করে, বাস্কেটবল খেলে, এই সেই ওই সেই ভলান্টিয়ারিং করে। বরঞ্চ ইংলিশ মিডিয়ামে এগুলো একটু কম এক্সট্রা কারিকুলার, এখন আছে বাট আমার সময় কম ছিল। তোকে বলছে কে শিফটিং এর কথাটা, আইডিয়া দিছে কে? সিস্টেমের কথা আমি যে আমার বান্ধবী ছিল, ও বলতো যে অনেক ভালো, হুতা তারপর ও তো চইলা গেল। চলে গেছে ওটা তুইও পারতি। এই যে আমার সাথে অন্তত 3জন যাবে যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছে, 2জন অলরেডি বাংলা মিডিয়াম থেকে পড়ে ওইখানে আসছে। তো ওরা কি এমন আহামরি করছে বল, বা আমি ওদের থেকে কি এমন আহামরি করছে, ওরা যা পাইছে আমি সেম জিনিস পাইছি। আর আমি দেখছি কজ ওরা যখন আমার পেপার রিভিউ করতেছে ওরা ডিরেক্টলি আমার ইয়ে দেখছে, আইএলস দেখছে, আইএলস দেখার পর আমার হচ্ছে ইয়ে দেখছে, কি বলে কয়েকটা হচ্ছে জেনারেল কোয়েশ্চেন টোয়েশ্চেন অ্যানালাইজ হ্যাঁ ভাইয়া, করছে। এইটা কি তাহলে মিথ যে 8টা 9টা 10টা সাবজেক্ট ও লেভেলে থাকলে অনেক ভালো? না ওটা মিথ না, ওটা ঠিক আছে।
ওইটা মিত্রা। কারো যদি এরকম হয়, আমার এইজ যদি থাকে, আমি যদি বলি কারিকুলাম সুইচ করছি, আমার যদি এসএসসি সার্টিফিকেটও থাকে, ও লেভেলের সার্টিফিকেটও থাকে, এ লেভেলের সার্টিফিকেটও থাকে, তাইলে হ্যাঁ, ওটা দেখাবি, তখন হচ্ছে কোয়েশ্চেন হবে তাহলে তুমি কারিকুলাম কেন চেঞ্জ করছো। মানে ওদের কোয়েশ্চেনের হচ্ছে গিয়ে তুই যদি ওরা যদি দেখে হঠাৎ করে স্টাডি গ্যাপ, লাইক তুই বলতেছস আমি এ লেভেল ভেঙে ভেঙে দিছি, বলবে কেন। ওরা যদি দেখে না, যে এ লেভেল যদি না ভেঙে দেই, না সরি ও আমার লেভেল ও ও লেভেল এ লেভেল লেভেল। ভেঙে, হ্যাঁ হ্যাঁ ও লেভেল ভেঙে ভেঙে দিছে, ওরা জিজ্ঞেস করবে কেন। তো তখন হচ্ছে গিয়ে তোর একটা প্রপার রিজন লাগবে। এখন প্রপার রিজন মানে অনেক গুরুত্বপূর্ণ রিজন তা না, মানে প্রপার একটা জাস্টিফিকেশন। যদি কস এমনি যদি তাইলে না প্যারা। না, এমনি তো বলা যাবে না। যদি এইভাবে বলি যে ফাইনান্সিয়াল প্রবলেম হয়েছিল ফ্যামিলিতে, পরে ওইটা ঠিক হয়েছে, তারপরে হুম আবার হুম স্কুল জয়েন করছি, এইটা হ্যাঁ বললে তো মনে হয় ভালো। কেমন হবে ভাইয়া? হ্যাঁ এটাই তো বলে মানুষ, তো এইগুলোই বলে যে হ্যাঁ ইস্যু হইতেই পারে, এটা ওরাও জানে ইস্যু হইতেই পারে। কিন্তু ওরা লাইক জেনুইন স্টুডেন্ট খোঁজে, যে হঠাৎ করে চেঞ্জ হওয়ার থেকে কোনো একটা রিজন ছিল তাইলে ঠিক আছে। অনেকে বলে যে এমনি, এটা যখন বলে তখন ওরা একটা হ্যাঁ, উইয়ার্ড এটা অ্যাটিটিউড বললে তো দেয়। রাইগা যাবে, তো তো স্বাভাবিক, তো রাইগা যাবে, এমনি কে করে এরকম? যদি বলি যে মানে আমার এখানে আর কি এটাতে কমফোর্টেবল, বা আমার ইস্যু ফ্যামিলি ইস্যু ছিল, পরে ওই সময় ওইটা আমার কাছে ছিল, যেমন কি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলামে এসএসসির এখানের ক্ষেত্রে, মানে আমি যদি এখন যেই যেই ব্যাচে আসি, আমার যদি মাঝখানে গ্যাপ হয়, তাহলে আমি পরবর্তীতে কলেজে আমাদেরকে আর কেউ ওরা ভর্তিতে নেয় না, হ্যাঁ এরকম হ্যাঁ ঝামেলা করে আমি দেখছি। এগুলো কিন্তু বলবি। হুম, কিন্তু ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তো এটা না, তারপর তো ওইখানে তো গ্যাপ হয়ে গেলেও পরবর্তীতে প্রাইভেট ক্যান্ডিডেট হয়ে মানে এইরকম করে ঝামেলা ছাড়া পরে হওয়া যায়। তো এরা দেখলে মনে হয় না ঝামেলা করবে তখন আর। না এগুলো তো ঝামেলা করবে না। ওই তো বললাম না যে প্রপার রিজন দিলে প্যারা। হুম, তাহলে ভাইয়া আমার যদি 5টা থাকে, যদি বলে বলে 5টা যদি থাকে, তাইলে মানে এখন হচ্ছে গিয়ে 5টা ও লেভেলে থাকাটা খুব একটা ভালো না, নর্মালি সবাই 8টা রাখে, তো অ্যাটলিস্ট 7টা রাখা উচিত। 5টা কি বেশি প্যারা হয়ে যায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে? হ্যাঁ কাজ অ্যাপ্লাই ধর হাজারো পোলাপাইন 8টা দেয়, তো ওর মধ্যে তুই মাত্র 5টা দিবি, অবভিয়াসলি তোর ইয়াটা হালকা হবে না। হুম, এটা তো মনে হয় কম্পিটিটিভ গুলোর ক্ষেত্রে, যদি আমি নর্মাল গুলোতে যাই তাইলে। কম বেশি আপু সবগুলোতে, মানে এখন যে কোথাও চান্স পাবি না সেটা বলতেছি না, তুই পাবি, অনেক জায়গায় পাবি, ভালোগুলোর মধ্যেও পাবি, কম্পিটিটিভের মধ্যেও পাবি। কজ অনেক কিছু দেখে, ফাইন্যান্সিয়াল টাইন্যান্সিয়াল এক্সট্রা কারিকুলার সব কিছুই দেখে। কিন্তু যেটা হয় যে পাওয়ার পরে তুই চান্স অনেকগুলোতেই পাবি, তোকে অনেক কিছুতেই ডাকবে। ডাকার পরে যেটা হবে যে দেখবে যে তুই কতখানি এফোর্ড করতে পারবি। হ্যাঁ, এখন ধর কথার কথা হচ্ছে গিয়ে তুই এফোর্ড করতে পারলি, হ্যাঁ, তাইলে তোকে হুম দিয়ে দিবে, ইজিলি দিয়ে দিবে। তোর ধর এখন একটু মেজর স্কলারশিপ লাগবে, তখন প্যারা দিতে তোকে, যে না তোমার পোর্টফোলিও তো উইক, আরো তো মানুষ আছে যারা 8টা কোর্স নিছে, ওরা ওরা পারছে, ওদেরকে আমার প্রায়োরিটি দিতে হবে, এইসব হাবিজাবি কথা বলা শুরু করে। হুম হুম হুম। সো আর মাস্টার্স এর ক্ষেত্রে কি এটা দেখে, নাকি তখন আবার সিজি দেখে ভার্সিটির? ওটাও দেখে এটাও দেখে, সবই। তবু তখন হচ্ছে ভার্সিটিটা বেশি ইম্পর্টেন্স পায়। আমার অনেকে ক্রেডিট ট্রান্সফার করে, কিন্তু এখন তো দেখলাম ইউএসএ তে তো তো ভিসা তো বন্ধ হয়ে গেল মনে হয়। সবগুলোতে, অস্ট্রেলিয়াও এখন লেভেল 3-তে নামায় দিচ্ছে। প্যারা। আবার চেঞ্জও তাইলে হইতে ভাই, পারে। ভাইয়া তোমার ভিসার কাহিনী কি হইলো? পরে তো দেখলাম এরকম করতেছে। এখনো আমাকে জানাই নাই, আমারটা হচ্ছে এখনো রিভিউ এর মধ্যে পড়ে আছে, এখন একটু টেনশনই হইতেছে। আমার তো দিছে প্রায় 20 দিন হয়ে গেছে দেখলাম, তো আমারটা এখনো বলতেছে যে না তোমারটা রিভিউ করতেছি আমরা, একটু সময় লাগবে। ওই দেশে দেশে ঝামেলা, ট্রাম্প তাপারি এগুলো, এত ঝামেলা টামেলা হইলো তো এরকম করবে। মাঝখান দিয়ে কত সুবিধা ছিল। আর একটু আগে করলে হয়ে যাইতো আমার এতদিনে মনে হয়। আজকে হচ্ছে অনেকের সাথে কথা বললাম, ওদেরও যারা হচ্ছে আমার সাথে সাথে করছে বা আমার 1-2 দিন আগে করছে, ওদেরও দেখলাম কম বেশি সেম অবস্থা, পায়নি। তো এখন আর কি ওয়েট করি, দোয়া তার করি। মানে চান্স পাওয়াটাই এনাফ না, ভিসাও পাইতে হয় ভাইয়া। হ্যাঁ অবভিয়াসলি, ভিসাই মেইন চান্স। তোমার ইউনিভার্সিটিতে তুমি টাকা দিবা, তোমাকে ইউনিভার্সিটি জামাই আদর করবে। ভিসা অফিসের হচ্ছে সে মেইন, ওদের তো কোনো বেনিফিট নাই।
ইউনিভার্সিটিতে লাভ আছে। তুমি পড়তে গেলে তুমি ওইখানে ডোমেস্টিক স্টুডেন্টরা যা দেয় তার 10 গুণ দিবা তুমি। লাইক ডোমেস্টিক স্টুডেন্টের জন্য $4000, আমার জন্য $24000, তাহলে 8 গুণ বেশি আমার পে করতে হইতেছে। এটা অবভিয়াসলি কেন আমি, এটা কেন ভাইয়া? তুমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তুমি ওদের ফ্যাসিলিটিস নিতে আসতেছো, অবভিয়াসলি তোমাকে চার্জ করবে। এটা সব জায়গায়, এটা নর্মাল। বাংলাদেশেও কেউ পড়তে আসলে ওদেরকে চার্জ বেশি দিতে হয়। উম, ভাইয়া বিউপি কেমন ভাইয়া? বিউপি ভার্সিটি? পূর্ণি তো আছে, ও তো বললো ভালোই। আমি তো কমার্স নিয়ে কোনো আইডিয়া নেই, এটা বেটার হয় ওর সাথে কথা বল। হ্যাঁ বিউপি দেখলাম ভালো আছে, বিউপি ভালো আছে, ঢাকা ভার্সিটির আইবিএটাও ভালো আছে কমার্সের জন্য। আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আইবি এর জন্য। আমারে বলছিল আমার ওই বান্ধবীটা যে আমি যদি কারিকুলাম সুইচ করি তাহলে আমার ম্যাথসের আর কি অনেক আমার অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে যাব, তারপর নাকি সলভ করতে ইজি হবে, আমার একটা প্র্যাকটিস থাকবে, তারপরে নাকি আমার অ্যাডমিশন টেস্টে অনেক হেল্প হবে, এরা বলছিল আমারে। পরে আমি এসএটি যদি দিতে চাই ওইখানেও নাকি হেল্প হবে, আইএলটিএস এর ক্ষেত্রেও নাকি হেল্প হবে, এগুলো এগুলো আমারে বলতো। পরে আমি ভাবলাম যে তাইলে তো সুইচ করা যায়, পরে এগুলো চিন্তা করছি, পরে বাসায় রাজি করাইছি, পরে যে আর কি মানে করছি। এগুলি আপু হেল্প হয় তখন যখন হচ্ছে তুই অনেকদিন ধরে আসছিস, হ্যাঁ। এসএটি আইএলস এ হেল্প হবে কেমনে? তোর মেইনলি এসএটি আইএলস টা তো মেইনলি কি জাজ করে? ইংলিশ। ম্যাথ তো হচ্ছে গিয়ে তুই যদি বাংলা মিডিয়ামে ম্যাথ পারোস, ইংলিশ মিডিয়ামে ম্যাথ পারো, কোনো ডিফিকাল্ট কিছু না। এসএটি আর আইএলস এ যেটা হেল্প হয় যে তুই ইংলিশ পড়তে 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 ওইটা তোর একটা সেকেন্ড নেচার হয়ে যায়। তো ওই জিনিসটা হয়, কিন্তু ওইটা হয় হচ্ছে ছোটবেলায়। আমাদের ল্যাঙ্গুয়েজ স্পিকিং এর মানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা হচ্ছে গিয়ে আর্লি ডেভেলপ করা বেটার। লেটার স্টেজে এসে ওটা অত ডেভেলপ হয় না। তুই দেখবি যে তোর স্ট্রাগল হইতেছে এখনো। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি বলতেছি যে আগে করলে বেটার, এখন করলে খুব একটা বেনিফিট হবে না তো। হ্যাঁ ভাইয়া আমি তো পুরাই ডিমোটিভেট হয়ে যাইতেছি। না এখন করছস, এইটা করে ফেলছস, এখন তো বহুত টাকা পয়সা খরচ করছস, টাইমও করে ফেলছস, এখন যদি এটা লস করস তাহলে আরো ডাবল ইয়ে। আমি বলছি যে কোনো বেনিফিট পাবি না, কিন্তু এর এই এই না যে লাভই হবে না, কোনো কাজেই আসবে না। মানে তুই যে এক্সট্রা বেনিফিটের কথা বলতেছস ওগুলো আরেকটু আগে করলে ফুললি পাইতি, এখন হচ্ছে ফুললি পাবি না। কিন্তু এখন যদি তার মানে এটা ছাইড়া যাস তাহলে কিন্তু কিছুই পাবি না, তাহলে ডাব্বা একদম খালি। তো একদম না ছাড়বি না, ছাড়া যাবে একদম ছাড়া না। যাবে না। যেটা এটাতে অনেক টাইম দিয়ে ফেলাইছিস তাই না? অনেক বাট হচ্ছে ভাইয়া গিয়ে কি নিয়ে ঝামেলা করছি বাসায়। কেউ যদি পরিচিত থাকে আর যদি বলে যে পরে শিফট করব ক্লাস 9-এ উঠে বা 10-এ উঠে, ওদেরকে বলিস যে শিফট করলে এখনই করো, পরে শিফট করে কোনো লাভ নেই। কারণ আর্লি আর্লি যদি প্র্যাকটিস থাকে বেশি চর্চাটা হবে, নাহলে তো ওরকম টাইমই হলো না, তাড়াতাড়ি করে এই করলাম কতটুক করলাম, অনেকে মুখস্থ করে দিয়ে দিতেছে, ওটা তো কোনো কাজে আসতেছে না। ওইটাই। আচ্ছা চল চল আমরা পড়তে থাকি, বহুতক্ষণ ধরে কথা বলছি। তারপরে ভাইয়া এটা তো গেল, তারপর এখন টাইপস অফ গ্রাফটা একটু দেখায় দাও ভাইয়া। হুম, একটা সেকেন্ড আপু, হ্যাঁ। ওকে। ওকে ওকে, আচ্ছা গেল। এখন টাইপস অফ গ্রাফটা দেখাবো। আচ্ছা এই চ্যাপ্টারটা তাহলে আমাদের শেষ, 3.3 ফার্স্ট পার্টটা শেষ। এরপরে হচ্ছে গিয়ে এটা কি, ইউনিট 1 হায়ারার্কি আর উম, এটা নিয়ে। আচ্ছা এরপরে হচ্ছে এটা করব, এটাও ছোট আছে, এটা 2 দিনে শেষ হয়ে যাবে। ইউনিট 2 এটা
ছোট আছে, ইউনিট ওয়েটটা একদিনেই হবে। আচ্ছা, লাস্টেরটা একটু বড় আছে, বাকিগুলো আই গেস আজকে এই সপ্তাহের মধ্যে প্রথম 3টা শেষ হয়ে যাবে। আচ্ছা, নাম্বার সিকোয়েন্স। গ্রাফের ইয়ে দেখাইতে বললি না নাকি? হ্যাঁ, গ্রাফের পরে নাম্বার সিকোয়েন্সটা দেখুন। আচ্ছা, গ্রাফ হচ্ছে গিয়ে তোর আপাতত 2টা মাথায় রাখতে হবে, লিনিয়ার, আরেকটা হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক। কিউবিকটা হচ্ছে ম্যাথস বিতে, হ্যাঁ। তো কোয়াড্রেটিকটা যেই শেপ হয়, ইদার হয় এরকম, এটা একটা পসিবিলিটি, অর হয় এমন, ঠিক আছে, ইদার ব্লুটার মতন হবে অর রেডটার মতন হবে, ঠিক আছে। কোয়াড্রেটিকের ক্ষেত্রে, তাই না? কোয়াড্রেটিকের ক্ষেত্রে সবসময় যে এখানে হবে তা না, এমনও হতে পারে যে এমন হইতে পারে। হুম। তো সবসময় যে যে এই সবচেয়ে স্মলেস্ট পয়েন্টটা এখানে থাকবে তা না, এমন ইভেন কি মানে মানে গ্রাফগুলোর শেপটা হবে এরকম কাপ, উল্টা কাপ বা নর্মাল কাপের মতন, মানে কিন্তু কাপ টাইপ যখন হবে তখন বুঝতে হবে এটা কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক। কিন্তু যে কোনো কাপ জায়গায় হইতে পারে, বুঝছো, এখানে কোনো মানে লিমিটেশন নাই, জাস্ট শেপটা হবে কাপের মতন, বুঝতে পারছি। হুম। আচ্ছা, নাও কাপটা ফর্ম করে কিভাবে, কোয়াড্রেটিক ইকুয়েশনে তোর সলভ করার আগে আমাদের একটু ইকুয়েশনের ব্যাপারে মনে রাখতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা সলভ করছিলাম, তখন আমরা কি আগে হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করে নিতাম না, যে ইয়ার ফ্যাক্টরাইজ করে x ইকুয়ালস টু ধর 2 আর x ইকুয়ালস টু -3 এমনি করে ফ্যাক্টরাইজ করে নিতাম না। হ্যাঁ, ফ্যাক্টরাইজ করে নিতাম। আমাদের কিন্তু এই যে ইকুয়েশন এমনি দেওয়া থাকতো y ইকুয়ালস টু সামথিং, দেন আমরা হচ্ছে গিয়ে এটাকে 0 ধরতাম, আমরা হুম 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 0 ধরে দেন করতাম, আমরা যখন এরকম 0 হুম ধরতাম আমরা কিন্তু অ্যাকচুয়ালি y-টাকেই 0 ধরতেছি। নর্মালি কিন্তু যখন হুম। আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন দিবে, ওরা খালি এটা দিবে না, আমরা এরকম দেখে আসছি, তাই না? হ্যাঁ, 0 ইকুয়ালস টু 0 দেখছিলাম ইকুয়েশনের মধ্যে, কিন্তু ওই ইকুয়েশনের মধ্যে যেটা দেখছিলাম ভাইয়া, তুমি বলছিল 0টা দেখতে না, এই পাশেটা করে ফেলতে, এইভাবে করছিলাম। এভাবে করছিলাম, কিন্তু এখন আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে এরকম y ইকুয়ালস টু এরকম, হ্যাঁ। এন্ড হুম আমাদের ওই যে 0টা দিয়ে যে আমরা সলভ করছি, এখানে আমরা y এর ভ্যালু 0 ধরবো, সো আমরা y এর জায়গায় 0 দিব, y এর জায়গায় 0 দিব, এন্ড দেন হচ্ছে কি আমরা ওই যে ফ্যাক্টরাইজ করে কিভাবে সলভ করছি মনে আছে আগে? আচ্ছা, পড়তে হবে, এই তুই কিন্তু পড়ালেখা করতেছিস না, খালি স্টার স্টার করলে হবে না, পড়তে হবে। ফ্যাক্টরাইজেশনটা এমনি তো এটা তো হ্যাঁ, জানি যে এটা তো জানি, ওইটা হচ্ছে গিয়ে এক্স এর সাথে নাম্বারটা হচ্ছে গিয়ে করতে হবে, দুইটা মিলায় তারপর মাঝখানে নাম্বারটা হইতে হবে, এটা তো মনে আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই করতেছি। করছিলাম আমি। আচ্ছা, তাহলে ফ্যাক্টরাইজ চিন্তা করে আসছে। হচ্ছে কি আমরা এভাবে বের করি, রাইট? এক্স একটা ভ্যালু বের হ্যাঁ। হয়, দুইটা ভ্যালু। তা আমরা কিন্তু দেখ এই হুম ভ্যালুগুলো, এক্স এর ভ্যালু কখন বের হইতেছে, যখন আমরা ওয়াইটাকে 0 ধরতেছি, তাই না? হুম। তো গ্রাফের মধ্যে ওয়াইটা 0 কি, এই যে এরকম না, এই যে মাঝখানে 0, হ্যাঁ। মাঝখানে 0। এখন হুম এই জিনিসটা কিন্তু এটা মিন করে যে আমি যদি এখানে একটা পয়েন্ট দেই, এটার জন্য কিন্তু y 0, x এর কোনো একটা ভ্যালু থাকতে পারে, বাট ওয়াইটা কিন্তু স্টিল 0। এখানে একটা হুম পয়েন্ট দিলে এটার জন্য কিন্তু 0, মানে যে কোনো পয়েন্ট যেটা x অ্যাক্সিসের উপরে আছে ওটার জন্য y সব সময় 0, হুম ঠিক আছে। এটা 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 কিন্তু মাথায় রাখিস, যে কোনো পয়েন্ট যেটা x অ্যাক্সিসে আছে ওইটার জন্য y সবসময় 0। যদি কোনো একটা পয়েন্ট y অ্যাক্সিসে থাকে, এই যে ক্রসটা ধর একটা পয়েন্ট, তাহলে ওটার জন্য x সবসময় 0, মানে ওটার x এর ভ্যালুটা 0 হবে সবসময়। y যে কোনো জিনিস থাকতে পারে, বাট x এর ভ্যালুটা সবসময় 0 হবে। আচ্ছা, তার মানে এখানে বলছো ভাইয়া যে আমার ভয়টা হচ্ছে কি 0 থাকবে, মানে আমি এক্স এর অ্যাক্সিসে যেখানে আমার পয়েন্টটা হবে ওইটাই 0। হুম, তাহলে ওয়াইটা 0 হবে, এন্ড এক্স এর ভ্যালু দুইটা আছে, একটা 2 একটা -3। তো -3টা তো এই পাশে হবে কজ নেগেটিভ নাম্বার, হুম হুম আর লেফট 2টা সাইডে হবে হবে। এই হুম পাশে। তো আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম না?
হ্যাঁ 2টা পয়েন্ট পাইছো ভাইয়া। ওটা তো দেওয়া ছিল, এটা কি দেওয়া থাকবে? এটা তো ওই ওই যে যে আমরা বের করছি ফ্যাক্টরাইজ করে ফ্যাক্টরাইজ করে। বের করতে হুম। হবে। দেন তুই দেখবি এক্স স্কোয়ারটা কি এখানে কি নেগেটিভ না পজিটিভ, মানে এক্স এর আগে কি কোনো মাইনাস আছে? এই এক্স এর স্কোয়ারের এখানে কি কোনো মাইনাস সাইন আছে? ভাইয়া তুমি যে এই যে এক্স এ যে 2টা ভাঙছো যে, এটা কোনটা নিছো? 3 2 6? এটা ভাঙিস না, এটা হচ্ছে আমি র্যান্ডমলি ইকুয়েশন দিছি, এটা ভাঙে এটা নাও আসতে পারে, আমি ওভাবে মিলাই দেই। আচ্ছা আচ্ছা, মানে তুমি নিয়মটা বলছো যে এটা ভাঙে আর কি, যেটা বের হবে ওইটা আমরা এক্স এর 2টা ভ্যালু তো আমরা জানবো এরকম ফ্যাক্টরাইজ থেকে, এটা তো জানি। হ্যাঁ হ্যাঁ তাহলে এক্স এর যে 2টা, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু বের করলাম। আর প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু এখন আমরা প্লটিং করব হুম। গ্রাফের ভিতরে। তারপরে প্লটিং করার পরে এখন কি করব? এখন হচ্ছে দেখবি এক্স স্কোয়ারের এখানে কি কোনো মাইনাস আছে নাকি, মানে এক্স স্কোয়ারটা কি নেগেটিভ? পজিটিভ এটা। পজিটিভ। পজিটিভ হলে হুম। আমাদের শেপটা হবে এরকম, আর নেগেটিভ হলে আমাদের শেপটা হবে এরকম। আচ্ছা, যদি পজিটিভ হয় তাহলে শেপ ইউ, হুম। আর যদি নেগেটিভ হয় তাহলে উল্টা কাপ। আচ্ছা। এটা কোনটা? এটা এক্স এর ভ্যালু। এটা এক্স এর ভ্যালু। এটা কি ওয়াই এর ভ্যালু হইতে পারে এরকম? না না, এক্স এর ভ্যালু সবসময় চেক করবো, এক্স স্কোয়ার তাও সব এক্স না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যেটা করব আমাদের ইকুয়েশনে আমরা y ইকুয়ালস টু, আবার ইকুয়েশনটা লিখি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 9। এখন আমরা তো এই দুইটা পয়েন্ট বের করছি, আরেকটা যেটা করতে হবে যে এক্স এর এখানে আমরা যদি 0 বসায় দেই তাহলে y এর ভ্যালু কত আসবে? জিরো বসাই দিলে এক্স এর জায়গায় জিরো বসাইলে হুম। তাহলে তো জিরো স্কোয়ার জিরোই হয়। এটা 0 হবে আর এটা 0 হবে। না ওইটা তো না, ওটা তো কনস্ট্যান্ট। তাহলে কি পুরা জিনিসটার ভ্যালু কি -9 হয়ে যায় না? কজ এক্স যেগুলো আছে ওগুলো তো হ্যাঁ। 0 হয়ে যাবে। তাহলে -9টা কি এখানে হবে y এর ভ্যালু -9, হুম, শুধু -9 বের হইলো। -9 বের হইলো। তাইলে দেখ আমাদের শেপটা হবে ইউ এর মতন। তো আমাদের এই যে একটা পয়েন্ট, এই যে -9, এই যে আরেকটা পয়েন্ট, এইভাবে প্লট করতে হবে। প্লাস প্লাসের সাথে যাইতেছে এটা, তারপরও প্লটিংটা এমন ভাবে করব। মানে প্লটিংটা হচ্ছে গিয়ে তিনোটা পয়েন্টের ভিতর দিয়ে যাইতে হবে এই শেপটা মাইনে। তো তোর কাজ হচ্ছে গিয়ে আগে এক্স এর দুইটা ভ্যালু বের করা, দেন হচ্ছে গিয়ে তোর শেপটা কিরকম হবে, ইউ নাকি উল্টা ইউ, ওটা হচ্ছে এক্স স্কোয়ার কি পজিটিভ না নেগেটিভ ওটা দেখা। দেন ফাইনালি হচ্ছে এক্স এর মধ্যে সবগুলোতে 0 বসায় ওয়াই এর একটা ভ্যালু বের করা, তারপরে তিনটা ভ্যালু প্লট করে ওই শেপটা এঁকে ফেলবি, কিন্তু শেপটা জানি সবগুলো পয়েন্টের ভিতর দিয়ে যায়। কোনো কনফিউশন আপু এখানে? আমি খালি এটা বুঝছি যে আমার এক্স এর ভ্যালু তো বের করবো হলো গিয়ে ফ্যাক্টরাইজ করে, তারপরে যদি ইউ হয় পজিটিভ আর যদি উল্টা কাপ হয় তাহলে নেগেটিভ। একটু কোন তো বুঝছি, পরে ওয়াই এর ভ্যালু যেটা তখন যে ওই ইকুয়েশন তো দেওয়া থাকবে, ওই ইকুয়েশনটা আমি ফ্যাক্টরাইজ করবো, ফ্যাক্টরাইজ না করার না না, পরে ওই ইকুয়েশন ফ্যাক্টরাইজ করবি না, ফ্যাক্টরাইজ না, ফ্যাক্টরাইজ করবো না, মানে এখানে আমি জিরোটা, মানে এক্স এর সাবস্টিটিউট ভ্যালু করবি। জিরো বসাবো, হ্যাঁ হ্যাঁ, সাবস্টিটিউট। সাবস্টিটিউট জিরো। এটা কি মানে একদম জেনারেল রুল তাই না? হ্যাঁ হ্যাঁ, সবসময় এটাই রুল। আচ্ছা, সাবস্টিটিউট করলাম, সাবস্টিটিউট করার পরে যে ভ্যালু, সাবস্টিটিউট করলাম, সাবস্টিটিউট যেটা আসবে তারপর তো -9 আসবে, তারপর ওইটা আমি আর কি নিচে তো এটা তো ওয়াই এরটা, ওয়াই তো নিচে হবে হুম মাইনাসটা। হুম, তো ওয়াই এর যেটা ওইখানে পয়েন্ট প্লট করব, প্লট করার পরে ওইটা আমার আর কি হইতে হবে, ওইখানে আমার মানে যাইতে হবে, ওইটা নিয়ে আমার ওই ইউ কাপটা আমি ড্রয়িং করব। কারণ এক্স্যাক্টলি। কারণ কি এখন ইউ কাপটা আমি এখন এইখানে আমি দেখবো না পজিটিভ হইলো কি নেগেটিভ হইলো ওয়াই এর ক্ষেত্রে, কারণ আমারও দেখতে হবে যে নিচে আছে ওইটা আমার কাটতে হবে ওই পর্যন্ত, মানে ওইটার ভিতর দিয়ে যাইতে হবে এর জন্য। এই তোর হচ্ছে গিয়ে ইকুয়েশন যখন প্রপারলি লিখে করবি তখন দেখবি যে যেই শেপে আসতেছে, মানে তোর যে শেপটা হইলো ইউ, ওইভাবেই তোর পয়েন্টগুলো আছে, মানে এই দুটা ম্যাচ করবে সব সময়। হ্যাঁ জানো, আমি তো বাংলা মিডিয়ামে ছোটবেলা থেকে ম্যাথ করছি, কিন্তু এগুলো কখনো ছিল না আমাদের।
আরে না ছিল, তুই খেয়াল না করিসনি। ছিল না ভাইয়া, আমাদের পরিসংখ্যান ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল, কিন্তু এরকম টাইপ গ্রাফ আমাদের ছিল না, আমাদের সিলেবাস অনেক অল্প ছিল। ওই আমার বন্ধুরা তো দেখি এগুলো করছে, মেবি এইচএসসি তে এগুলো করায় টাইপে। এইচএসসি তে হায়ার ম্যাথে আছে তাহলে ভাইয়া, আমাদের জেনারেল সাধারণ গণিতে এটা ছিলই না। কি জানি, আমি হচ্ছে আগে ও আমার কাছে এসে পড়ছে, সো আমি আর কি ওইভাবে বলতেছি, কিন্তু এখন ও এসএসসি এর আগে পড়ছে নাকি এইচএসসি তে পড়ছে এটা আমি মনে নেই। তাহলে এইচএসসি তে ভাইয়া, আমি তো এসএসসি পর্যন্ত দেখছিলাম, তো ওইখানে নাই হতে এগুলো। পারে, হতে পারে। ওই জন্যই বললাম যে আমি তো ক্লাস 6 এ পড়ছি, তো আগে শিফট করলে লাভ হয়। তারপর ভাইয়া এইটা গেল হচ্ছে গিয়ে কোয়াড্রেটিকটা এরকম ভাবে হবে, আর আমাদের হচ্ছে লিনিয়ারটা তো স্ট্রেট লাইনের, ওটা তো আমরা দেখছি ওইরকম। দেখছি, কোয়াড্রেটিক হচ্ছে এরকম হবে। তাহলে কোয়াড্রেটিকের কিউবেরটা কেমন হবে? কিউব হচ্ছে ম্যাথস বি এর পার্ট, এখনই দেখাই দিব। এখনই দেখে ফেলি এটার সাথে যেহেতু মিলতেছে। আচ্ছা, কিউবেরটা একটু প্যারা আছে, আমি হচ্ছে গিয়ে তোকে কিউবের ইকুয়েশন সলভ করা এখনো দেখাই নাই, তা আমি একটু জেনারেল আইডিয়া করে বলি, হ্যাঁ, যেভাবে হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক এটা বললাম। তো কাহিনী অনেকটা সেমই। কিউবের গ্রাফও হচ্ছে গিয়ে ইদার এরকম হবে অর এরকম হবে, ঠিক আছে, শেপ দুইটা। তো এখন তো কিউবিক ইকুয়েশন দেওয়া থাকবে এরকম, y ইকুয়ালস টু এরকম একটা ইকুয়েশন নিলাম, হ্যাঁ। তো এই ইকুয়েশনকে ফ্যাক্টরাইজ করতে হবে। কিউবিক ফ্যাক্টরাইজেশন আমরা দেখি না, আমরা হচ্ছে কোয়াড্রেটিক পর্যন্ত দেখছি, বাট কিউবিকেরও একটা নিয়ম আছে, ওটা করলে ধর তুই এরকম পাইতে পারো, x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু 2, ঠিক আছে। আমি হচ্ছে এই পার্টটা স্কিপ করলাম, বিকজ ফ্যাক্টরাইজেশন পুরো একটা আলাদা লেকচার আছে ম্যাথস বি এর। তো তুই হচ্ছে এরকম তিনটা পয়েন্টস পাবি, ওই তিনটা পয়েন্টস আবার প্লট করবি, আমরা যেমনি ইয়েতে করছিলাম। সো এখানে 1 -1 হইলো, এখানে 1 হবে, এটা কি বাজতেছে ভাইয়া? সরি ঘড়ি, এখানে হবে, ভাইয়া কি এটা ঘুমাও? না না কি জানি এটা কেন এটার অ্যালার্ম অফ হয় না, সো আমি লাইক এই টাইমটা দিছি কজ এই টাইমটা বাইরে থাকি, জাগনা থাকি। আচ্ছা, সো এক্স এর ভ্যালুগুলো এইভাবে প্লট করব, আর ফ্যাক্টরাইজ করে বের করার পরে যে আগের মতন এক্স এর ভ্যালুগুলো প্লট আচ্ছা করব। আচ্ছা। হুম এখন হচ্ছে কি আমাদের শেপ আছে দুই রকম, একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম, ঠিক আছে। মানে আগে হচ্ছে গিয়ে উল্টা ইউ দেন ইউ, আবার আরেকটা আছে আগে ইউ দেন উল্টা ইউ, মানে দুইটা ঢেউ ওয়েভের মতো। ওয়েভের মতন। তো তোর স্টার্টিং এ ইদার হচ্ছে উল্টা ইউ থাকতে পারে অর ইউ থাকতে পারে। এখন কেমনে বুঝবো কোনটা, এটা হচ্ছে কি ওই যে এক্স এর ভ্যালু নেগেটিভ নাকি পজিটিভ এরকম। এখানে অ্যাকচুয়ালি আরো কয়েকটা জিনিস আছে, এখানে এই জায়গাটা এসে একটু প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে তোর আমাদের ভ্যালুটা বের করার আগে গ্রেডিয়েন্ট বের করতে হয় এখানে, বুঝছো? গ্রেডিয়েন্ট মানে কি, যে এই জায়গাটা কি বাড়তেছে, রাইট? হুম আমাদের দেখতে হয় যে ওয়াইটা কি ইনিশিয়ালি পজিটিভ নাকি। দেখ আমাদের কিন্তু ভ্যালুটা পজিটিভ, তাই না? হ্যাঁ পজিটিভ। কিন্তু এটা কিন্তু সবসময় এভাবে দেখে বোঝা যায় না, মাঝে মধ্যে হচ্ছে গিয়ে তোর দেখতে মনে হয় পজিটিভ, বাট কমন নিলে তখন দেখা যায় নেগেটিভ আসতেছে বা ইয়ে। তো ওটার জন্য আলাদা জিনিস আছে যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। তো ওইটাও হচ্ছে ম্যাথস বি এর পার্ট। এই ডিফারেন্সিয়েশন আল্লাহ, করে দেন হচ্ছে গিয়ে তোর এখন মনে হচ্ছে ম্যাথস বি যেটা কম্পালসারি এখানে ফেল করবো। এইটা করতে করতে ওইটা সোজা লাগবে। এখানে তো আজকে তো হচ্ছে কোয়াড্রেটিক দেখলি মাত্র প্রথমবার, বাট জিনিসটা হচ্ছে গিয়ে এরকম যে তুই হচ্ছে গিয়ে শেপটা ডিসাইড করবি, শেপটা ডিসাইড করে ধরে নে এটা হইলো আমার শেপ। দেন হচ্ছে গিয়ে তুই এই যে এই দুইটা পয়েন্টের ভ্যালু বের করবি ওয়াই এর, এখান থেকে ডিফারেন্সিয়েট করে, ধর একটা এখানে আসলো আরেকটা এখানে আসলো, তাহলে তারপরে তুই হচ্ছে গ্রাফটা এইভাবে ড্র করবি। কিউবিকটা দেখানোর জন্য একটু বুঝতে প্যারা, কারণ পারছি। কিউবিকে হচ্ছে গিয়ে কিউবিকের ফ্যাক্টরাইজেশন দেখাইতে হবে, দেন হচ্ছে ভাইয়া গিয়ে থাক, তাইলে আজকে এটা থাক, আমার মাথার উপর দিয়ে যেতেছে, তোমার এনার্জিটা নষ্ট হবে, হুদাই দরকার নেই। আমার এমনিতেই মনটা খারাপ লাগতেছে, এখন মনে হইতেছে ভাই হুদাই আমি সুইচ করলাম নাকি।
একদম হুদাই না, মানে ওই যে যেটা বললাম যে খুব একটা ইয়ে হবে না, বাট তোর হচ্ছে আমাদের কারিকুলাম একটু সোজা ইয়ের থেকে, ওইটা ট্রু। তুই বলছিলি একবার, ওইটা ট্রু। আমাদের কারিকুলাম একটু সোজা, কজ ওই এত প্যাচায় পুচায় জিনিস দেয় না, মানে প্যাচায় দেয় কিন্তু হচ্ছে কি বাংলা মিডিয়ামের ওইসব ভেজাল নেই। এখন দেখ, যা করছস করছস, ওটা নিয়ে কিন্তু আর এখন অনেক লেখা নাই, অনেক লেখা কম, আমি এটা দেখছি। কিন্তু ওই যে কোয়েশ্চেন প্যাচাবে। আমি বলি শোন, তুই যে প্যারা অ্যাভয়েড করার চেষ্টা করছস, ওই প্যারা অ্যাভয়েড করতে গিয়ে নতুন প্যারা আসবে, এন্ড এটা লাইফ। হ্যাঁ, এইখানে কোনো বিকল্প নাই। লাইফে যত চয়েসেস মেক করবি দেখবি একটা প্যারা অ্যাভয়েড করছস আরেকটা প্যারা আসতেছে। তো ওগুলো নিয়ে মানে ডুয়েল না করে বেস্ট অপশন হচ্ছে গিয়ে সিম্পলি টু মুভ অন। হ্যাঁ, এখন সিচুয়েশন আসছে, তোকে হ্যান্ডেল করতে হবে, সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল এটা। তো এইটা নিয়ে এই মাথা খারাপ করার থেকে বেস্ট অপশন হবে রেস্ট নে, খাওয়া দাওয়া কর, ম্যাথ কর, শেষ। দোয়া করো ভাইয়া, আমার তো ম্যাথ এক্সাম, আমার বার্থডে পেপার 2 হবে হলো গিয়ে আমার বার্থডে যেদিন তার পরের দিনই পেপার 2 এক্সাম।